সো উই আর অন লাইভ। হ্যাঁ, আমি একটু প্রথমে শেয়ার করে নিই। আগে মেক শিওর করে যে আমাদের পেজ থেকে দেখা যাচ্ছে কিনা। আর নাহিদ ভাই, শিশির ভাই, আপনারা একটু শেয়ার করে দেন প্রোফাইল থেকে, সো দ্যাট আমাদের অডিয়েন্সটা আমাদেরকে দেখতে পারে। অডিও ক্লিয়ার আছে। আমি তো লিংকটা খুঁজে পাচ্ছি না। উইমেক প্রো থেকে গেছে, তাই না? রাইট, উইমেক প্রো পেজে পাবেন ভাই। আচ্ছা, আমি আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, উইমেক প্রো গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমাদের অডিয়েন্সরা যারা ওয়েট করতেছে তারাও চলে আসতে পারে। হে গাইস, যারা এখন দেখছেন আমাদেরকে একটু কনফার্ম করবেন কমেন্টে যে আমাদের অডিও এন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, কিছু লোকজন আসুক। গ্রেট, 11 জনের মতো চলে আসছে। আমরা একটু ওয়েট করি। এক প্রো থেকে গেছে, তাই না? রাইট, উইমেক প্রো পেজ থেকে 17 ক্লিয়ার। ওকে, গ্রেট। মাহফুজ ভাই ক্লিয়ার বলেছেন, গ্রেট, অসম। আচ্ছা, আমরা আমাদের আড্ডাটা কিছুক্ষণের মধ্যে শুরু করবো। জাস্ট ওয়েট করতেছি আমাদের আর কিছু অডিয়েন্স আসুক, দেন উই উইল স্টার্ট। বাই দিস টাইম যারা যারা আছেন তারা আমাদেরকে কনফার্ম করেন যে আপনারা ঠিকঠাক মতো আমাদেরকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ, রাইট। আবু বকর সিদ্দিক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজুল আমিন ভাই ক্লিয়ার, গ্রেট। 35। সো ইয়েস, আমরা স্টার্ট করে দিতে পারি। পারফেক্ট। মিফতা ভাই বলেছেন পারফেক্ট হচ্ছে, সুন্দর, গ্রেট। অডিও এন্ড ভিডিও ক্লিয়ার, অসম। ওকে, সো এটা মোটামুটি একটা একদম নর্মাল একটা ক্যাজুয়াল সেশন। এখানে আমরা দুজন এক্সপার্ট, মানে আমি বলবো নাহিদ ভাই এন্ড শিশির ভাই এক্সপার্ট। শিশির ভাই বলছিলেন যে আমি আর নাহিদ ভাই এক্সপার্ট, নাহিদ ভাই বলবেন যে আমরা দুজন এক্সপার্ট। সো বেসিক্যালি এটা টোটাল একটা আড্ডা উইথ এক্সপার্ট সেশন। আমরা প্রতি মাসে একজন করে এক্সপার্টকে নিয়ে আসবো। সো অ্যাজ আমি আর নাহিদ ভাই পরিচিত মুখ, বারবার আসতেছি আপনাদের সামনে, এন্ড গেস্ট হিসেবে আছে শিশির ভাই। সো আমরা শিশির ভাইকে এক্সপার্ট হিসেবে কাউন্ট করতেছি। সো শিশির ভাই থেকে আমরা আজকে অনেকগুলো বিষয় জানতে পারবো, শিখতে পারবো। সো আমাদের আজকের মূল বিষয়টাই যেমনটা আমরা আমাদের পোস্টে বলেছিলাম, যে ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে, মোরলি গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সিং এবং এই ক্যারিয়ারগুলো, অনলাইন ক্যারিয়ারগুলো কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ। সো আপনাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমরা সেগুলো নিব এন্ড আমরা ডিসকাশন করব, আপনাদের কোয়েশ্চেন নিব, আড্ডা দিব, এর মধ্যে আমরা কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শিশির ভাই, নাহিদ ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আর প্রথমে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি এক্সপার্ট কিনা জানি না, বাট দুইজন এক্সপার্টের মাঝখানে আছি, এটা দেখেই মানে আমার মনটা আসলে ভরে যাচ্ছে। So, আমি আসলে খুবই প্লেসড, আর আশা করি ভালো একটা আড্ডা হতে যাচ্ছে। নাহিদ ভাই। থ্যাংক ইউ বেলাল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড থ্যাংক ইউ শিশির ভাই ফর জয়নিং আস। এবং ডেফিনেটলি আমরা আজকে অনেক প্রোডাক্টিভ কিছু আলোচনা করব। শিশির ভাই, থ্যাঙ্কস ওয়ান্স अगेन। বেলাল ভাই, আমরা শুরু করতে পারি? হ্যাঁ, শিওর। সো গাইজ, আমরা যারা যারা আছি তাদের জন্য একটা ছোট অ্যানাউন্সমেন্ট, সেটা আপনাদের পার্টিসিপেশন এন্ড এঙ্গেজমেন্টের উপরে কিন্তু আমরা একটা আমাদের পক্ষ থেকে একটা গিফট আছে। সো আপনারা চেষ্টা করবেন এঙ্গেজ হতে, কোয়েশ্চেন করতে, কারণ যেহেতু সেশনটা আপনাদের জন্য, আমরা তো
আড্ডা দিয়ে কথা বলে চলে যেতে পারি, বাট আপনাদের কোয়েশ্চেন গুলো যদি আমরা অ্যান্সার করতে পারি সেক্ষেত্রে আপনাদের হেল্প হবে এবং আপনাদের মতো সেম কোয়েশ্চেন যাদেরও আছে তাদেরও হেল্প হবে বলে আমরা বিশ্বাস করি। তো শিশির ভাই, আপনার আপনার জার্নিটা যদি আমাদেরকে একটু ছোট করে বলেন যে আপনি কি নিয়ে কাজ করছেন এবং কিভাবে আপনার এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আসা। আচ্ছা, আমার জার্নিটা যদি বলি ভাইয়া, তাহলে শুরুতে বলব যে ইনকাম করা বা হচ্ছে আমি কিছু একটা করব বা আমি বিশাল কিছু একটা হব, এরকম মানে চিন্তাভাবনা নিয়ে আমি কখনো আ কাজ শিখি নাই। আমি যখন কাজ করছি আমার কাজ করতে ভালো লাগতো এবং কাজ শেখার প্রতি একটা নেশা ছিল। আজকালকার ভিউটা যেমন ভিন্ন, যে সবাই আগে দেখতেছে একজন সাকসেসফুল আ ডিজাইনার অথবা সাকসেসফুল মার্কেটারকে দেখতেছে, আপনাদেরকে অনুসরণ করতেছে। আ এবং তারা স্বপ্ন দেখতেছে, এটা গুড থিং, যে আপনার মতন হবো বা নাহিদ ভাইয়ের মতন হবো, হোয়াটএভার। তো আল্টিমেটলি সে হতে যাচ্ছে, বাট সেটার জন্য যে এফোর্টটা দিতে হবে, সেই এফোর্টটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিচ্ছে না। ঠিক আছে? তো আমরা যখন কাজ শিখছি মানে অনেক জায়গায় ঠেকে যাইতে হইছে। ঠিক আছে? এখন তো হাজার, হাজার টিউটোরিয়াল আছে। আর আমরা করতাম কি হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন সাইট থেকে টিউটোরিয়াল নামায় রাখতাম। ফ্রেন্ডের বাসায় গিয়ে পেন ড্রাইভে করে টিউটোরিয়াল নিয়ে কম্পিউটারে রাখতাম। কিন্তু টু বি অনেস্ট কখনোই না ফুল টিউটোরিয়াল দেখা হতো না। ইভেন এখনো আমি স্পিড টিউটোরিয়াল গুলো টেনে, টেনে দেখি। ধৈর্য হয় না। আমার হচ্ছে শেখার থেকে কাজ করার নেশাটা বেশি। কারণ আজকাল অনেক ছেলেপেলে আছে যারা দেখা যায় খুব শিখতে চায়। ভাই অমুকে অমুক কোর্স নিয়ে আসছে, কিনে ফেলি। অমুকে কোর্স নিয়ে আসছে, কিনে ফেলি। তো কিনে, কিনে কি করে? সে মনে করে যে আমি বিশাল একটা পিএইচডি করে ফেলছি, শিখে-টিখে একবারে একাকার করে ফেলছি। বাট তাকে যে দিন শেষে প্র্যাকটিস করতে হবে, তাকে যে আ মানে কি বলে? একটা ছুরিতে যদি আমি ধার না দেই, তাহলে তো ওটা দিয়ে কিছু কাটা যাবে না, তাই না? ছুরি তো ভোঁতাই থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম। আমরা আসলে প্র্যাকটিসটা করি না বা ঠেকিও না। আমরা যে আটকায়া যাচ্ছি এক ফ্রে আ একটা টিউটোরিয়াল দেখে আমি এই জিনিসটা সলভ করে ফেলতেছি। কিন্তু আমাদের সময় বিষয়টা ছিল কি? যখন আমরা কোনো কিছু শিখতাম, অল্প কিছু শিখতাম, ওইটা নিয়ে পড়ে থাকতাম। এবং ওইটা বেশি, বেশি ইউজ করা হতো বারবার। যেমন ইংলিশে কোনো একটা ওয়ার্ড যখন আমরা বেশি, বেশি বলি, ওইটা এমনভাবে মাথার ভিতরে গেঁথে যায় অটোমেটিক চলে আসে। তাই না? তো ডিজাইনের বিষয়টা ওরকম। ধরেন আপনি ২ টা বা ৩ টা কমান্ড শিখলেন Photoshop Illustrator এর। এগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ভিতরে সেই জিনিসটা গেঁথে যাবে না। ভালোভাবে শক্তভাবে ভিতটা মজবুত হবে না। তো তখন আমরা অল্প, অল্প করে নিতাম, ওইটাকে অবজার্ভ করার চেষ্টা করতাম। ঠিক আছে? অনেক কিছু একসাথে ভিতরে নিয়ে তারপরে কি ডেলিভার করব আমি কনফিউজড হয়ে যাব, এরকমটা হতো না সেই সময়। এখন কিন্তু মানে বিষয়টা এরকমই হয়ে গেছে যে আমরা নিচ্ছি বেশি কিন্তু প্রোডিউস করতেছি কম। রাইট, রাইট। তো শুরুর দিকটা অবশ্যই সবারই একটু কষ্টের থাকে। আমারও অনুরোধ ছিল। আমি হচ্ছে পড়াশোনা করতাম তখন ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। আচ্ছা, আচ্ছা। তো তখন টুকটাক হচ্ছে আঁকা আঁকা আঁকাঝোঁকা এগুলা করতাম। এটা নেশার মতোই ছিল কাইন্ড অফ। ছোটবেলা থেকে আঁকাআঁকি করতে ভালো লাগতো বা কমিক্স বই পড়তে খুব ভালো লাগতো। আচ্ছা, আচ্ছা। তো এর থেকে কিন্তু হচ্ছে আ ডিজিটাল পোর্ট্রেট এ আসা। ডিজিটাল পোর্ট্রেট বা ফ্ল্যাট অ্যাভাটার এগুলা। তো ওগুলা যখন আমি হচ্ছে Fiverr এ সেল করা শুরু করলাম, আ জার্নিটা আমার Fiverr দিয়েই। আমার ক্যারিয়ার ফ্রিল্যান্সিং শুরু হচ্ছে Fiverr দিয়ে। স্টিল এখনো Fiverr এই আছি টপ রেটেড সেলার হিসাবে। আচ্ছা, আর অন্যান্য মার্কেট প্লেসে ওইভাবে কাজ করা হয়নি কেন? কারণ ওইটাতে আমি কাজ করে আর অন্যটাতে করার ওইভাবে সময় পাচ্ছিলাম না। বাট আমি বিশ্বাস করি প্রত্যেকটা মার্কেট প্লেসই আসলে অনেক সম্ভাবনাময়। আর এক্সাক্টলি, কম্পিটিশন অনেক বেশি। বর্তমানে তো আরো বেশি। তো এক্সাক্টলি। আসলে এখন গাইডলাইন অনেক আছে কিন্তু গাইডলাইনটা মানুষ আ নিতে পারে না। কোন জায়গা থেকে গাইডলাইনটাকে নিবে এবং কতটুক সে ইউজ করবে সেটাই বোঝে না। তো পুরাই গাইডলাইন নিতে হবে কম, সেটা ইউজ করতে হবে বেশি বেশি। বর্তমানে পজিশনে আরকি। তো তো শিশির আমার ভাই আপনি, জার্নি হ্যাঁ, হ্যাঁ, প্লিজ বলেন। আচ্ছা, আমি একটু বলে নেই সেটা হচ্ছে হ্যাঁ, আ যখন আমি শিখতেছি তখন ভেক্টর পোর্ট্রেট দিয়ে আমার জার্নি শুরু। আচ্ছা, তো পোর্ট্রেট করতাম। এটা কিন্তু অ্যাজ লাইক একটা আপনার ছবি আমি আ ইলাস্ট্রেটর বা ভেক্টরে সেটা করে ফেললাম। আচ্ছা, এরকম। আচ্ছা। কিন্তু এখানে আমি খুব একটা ক্রিয়েটিভিটি খুঁজে পাচ্ছিলাম না। ধরেন এস এম বেলাল ভাইয়ের একটা ছবি দিলেন, আমি হুবহু আপনার একই মতন একটা রকম করে মানুষের, দিলাম। রাইট। হ্যাঁ, বা নাহিদ ভাইয়ের পোর্ট্রেট অলরেডি আমি করছি। সো এরকম আচ্ছা, আচ্ছা, দিলাম, আপনি খুশি হলেন সাময়িকভাবে। বাট এটা আসলে আমি ক্রিয়েটিভিটির কিছু দেখতেছিলাম না। আমি চাচ্ছিলাম ইউনিক কিছু প্রোডিউস করতে। আচ্ছা। তারপরে আস্তে, আস্তে একটা ক্লায়েন্টের সাথে
ক্লায়েন্টটা লিটারালি আমাকে ফোর্স করা শুরু করলো যে আমার এই কনসেপ্টের কাজ লাগবে। ধরেন যে আমি একটা এক্সাম্পল যদি দেই, একটা হাতি হেঁটে যাচ্ছে, পাশে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কথার কথা, বা কেউ একটা সাইকেলিং করতেছে, পাশে কিছু গাছপালা থাকবে। তো এই যে কাস্টম যে জিনিসগুলা, তখন অনলাইনে ঘেটে ঘেটে দেখতাম সাইকেল কেমন, গাছগাছালি কেমন, মানুষ কেমন, হ্যাঁ, ফুল দেখতাম। ব্ল্যাঙ্ক ক্যানভাসের মধ্যে আপনি জিনিসটা বসায় হ্যাঁ, এঁকে হ্যাঁ। দিচ্ছেন। আচ্ছা কিন্তু আস্তে আস্তে ওই কাস্টমাইজ করে কাজগুলা করতে করতে এমন ভাবে একটা ডেভেলপ হয়ে গেল নিজের সেন্সটা, যে এখন আমি কোনো রেফারেন্স ছাড়াই, হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো আমি কখনো নামই শুনি নাই, সেগুলো রেফারেন্স দরকার আছে। এখন যদি কেউ বলে যে ভাই একটা হর্সের ছবি আমাকে করে দিতে হবে, কার্টুন করতে হবে, তো হর্স তো আমি জানি কেমন, তো আমি এটা আঁকতে পারবো। এখন যে আমার অ্যাবিলিটিটা তৈরি হয়েছে, আমার কনসেপ্ট ডেভেলপ করার অ্যাবিলিটিটা তৈরি হয়েছে। আচ্ছা সো আচ্ছা আমি আমাকে যখন আপনি অ্যাজ এ বায়ার যখন আমাকে কোনো কাজ দিবেন, আমি কিন্তু খুব সহজে আপনার রিকোয়ারমেন্টটাকে ক্যাচ করতে পারবো, এবং সেই হিসাবে আমি স্কেচ করে একটা ইউনিক ডিজাইন দাঁড়া করাইতে পারবো, যেটা ১ম এ করতে আমার একটু কষ্ট হতো। আচ্ছা এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে আমি ইলাস্ট্রেশন এবং মাসকট লোগো, ক্যারেক্টার ডিজাইন, আর যেহেতু আমি বললাম যে ছোটবেলা থেকে কমিক্স বই পড়ি, চাচা চৌধুরী, তারপরে যে টিনটিন, এই ধরনের যে বিখ্যাত কমিক্স গুলো আছে, আচ্ছা এগুলা আমি খুব, খুব বেশি পড়তাম, এবং আমি পড়ার ফাঁকে, ফাঁকে পেজ উল্টায়ে, মানে ধরেন কালকে আমার এক্সাম আছে। আ আচ্ছা বইয়ের নিচে থাকতো চাচা চৌধুরী বা হচ্ছে ফ্যান্টম, এদের আ কমিক্স গুলা। তো পড়াশোনায় আমি সারা জীবনে খুব ফাঁকিবাজি করছি। এটা সবার সামনেই বললাম। আচ্ছা আচ্ছা তবে ডিজাইনে কখনো ফাঁকিবাজি করি নাই। যার কারণে এখন আমাকে ডিজাইন করেই খাইতে হচ্ছে। না আপনি তখন যে পার্টটা বললেন যে একটা সময় হচ্ছে আমরা যে কি বলে যে টিউটোরিয়াল বা এই জিনিসগুলো খুব বেশি অ্যাভেলেবল ছিল না। ইভেন আমার মনে আছে নাহিদ ভাই হয়তো রিলেট করতে পারবেন। ওই ডিভিডি পাওয়া যেত আরকি। বিভিন্ন কোর্সের হচ্ছে তখন ডিভিডি থাকতো। সো হুম, হুম। মানুষজন ডিভিডি কালেক্ট করতো বা ইয়ে করতো, ওখান থেকে আরকি শিখতো। সো এই পার্টে একটা বিষয় আপনার সাথে আমি একমত যে মানে মানুষজন আগে যেটা করতো হয়তো ডিভিডি জমাইতো বা হচ্ছে বিভিন্ন জিনিস শিখতো। এখন কিন্তু মানুষজন বিভিন্ন কোর্সে এনরোল করে। দেখা যায় সে একই সাথে পিএইচপি, হ্যাঁ, তারপর গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সব কোর্সে সে এনরোল করে বসে আছে। কিন্তু এক্সিকিউশনের জায়গাতে আসলে খুব বেশি একটা অ্যাক্টিভলি থাকে না। সো এই পার্টে নাহিদ ভাই যদি আমাদেরকে একটু বলেন যে ফোকাসটা কিভাবে ধরে রাখা যায়? কারণ চারিদিকে এত ধরনের হাইপস প্লাস হচ্ছে সবাই আমরা তো যখন ওয়েবে থাকি বা যখন বিভিন্ন গ্রুপে যাই দেখি যে অমুক গ্রাফিক ডিজাইন করে ভালো করতেছে, অমুক হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে ভালো করতেছে। সো একজন যে স্টার্ট করতেছে সে মানে ফোকাসটা কিভাবে ধরে রাখবে ইন দ্যাট কেস? আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে ওই মানে আমি একটু যদি মানে পেছন থেকে বলি, সেটা হচ্ছে যে ওই জানা আর শেখা দুইটা কিন্তু দুই জিনিস আর কি। হ্যাঁ, So আমরা যখন কোনো একটা টিউটোরিয়াল দেখতেছি বা একটা ভিডিও দেখতেছি, আমরা আসলে জানতেছি। হ্যাঁ, যেমন হচ্ছে ওই ডিজাইনের অনেক কিছু আমি জানি, আমি কিন্তু পারি না। হ্যাঁ, আর পারি না বিকজ আমি ওই যতটুকু জানি অতটুকুর উপর আমি প্র্যাকটিস করি নাই। হ্যাঁ, মানে সো যে প্র্যাকটিস না করতেছি, যেমন আমরা আমাদের ডে টু ডে লাইফেও, বা আমরা যদি যখন ক্রিকেট খেলা দেখি আর কি, হ্যাঁ, মানে কোনো একটা ব্যাটসম্যান আউট হলে আমরা কিন্তু জানি সে কেন আউট হয়েছে। হ্যাঁ, বাউন্সার বলটা এইভাবে খেলার কি দরকার ছিল? হ্যাঁ, বা হচ্ছে গিয়ে মানে ওই লাইক এই বলটা হচ্ছে ইয়র্কার বলটাকে হচ্ছে এইভাবে কেন খেলার চেষ্টা করা হলো, আমরা জানি এটা। হ্যাঁ, বাট আমরা ওই মাঠে থাকলে হচ্ছে গিয়ে আমরাও মেবি আরো খারাপ খেলতাম আর কি। সো এর কারণ হচ্ছে যে ওই জানা আর পারার জন্য হচ্ছে সহজ উপায় হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফিল্ডে নামতে হবে, নেমে গোল করতে হবে, ব্যথা পাইতে হবে, বাট ওই গোল করতে 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 লার্নিংটা হবে আর কি। সো এইটা হচ্ছে জায়গা যে মোস্ট অফ দা মানুষ হচ্ছে এখন জানতে চায়, হ্যাঁ, প্রচুর কোর্সে এনরোল করে, বাট ওই কোনোটাই সে প্র্যাকটিস করে না। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং এটা আরো অনেক দেখি যে একটা বিজনেসকে কিভাবে জিরো থেকে হচ্ছে গিয়ে লাইক 10x গ্রো করতে হয়, এটা জানা খুব ইজি। হ্যাঁ, মানে রাইট টিম বিল্ড করতে হবে। সো কত ইজি না, রাইট টিম বিল্ড করতে হবে, টিম বিল্ড করতে গেলে বোঝা যাবে যে এটা কত ডিফিকাল্ট। হ্যাঁ, তারপরে ওই লাইক হচ্ছে জোস কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট ইজ কিং। হ্যাঁ, এখন ওই কন্টেন্ট, একটা ফেসবুক স্ট্যাটাস লিখতে দেখা যায় যে কন্টেন্ট তৈরি করা খুব সহজ কাজ না। তো এটা হচ্ছে একটা পার্ট, ওই ট্রাই করতে হবে, যতটুকুই জানলাম অতটুকু নিয়ে যদি আমি একটু কাজ করা শুরু করি, তাহলে আমি ভুল করব এবং আস্তে আস্তে ওই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা কিন্তু সবকিছুতেই ধরেন লাইক আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক সময় কথা বলি, অনেকের কথা বলতে জড়তা কাজ করে। তো সে যদি কথা বলা শুরু করে, মেবি 1 মাস পর সে আইডেন্টিফাই করবে যে এখন আগের মতো জড়তা কাজ করে না।
আবার এরকম ফোকাসের জায়গাটা যেটা হচ্ছে, এটা খুবই ডিফিকাল্ট ফোকাস ধরে রাখা, এবং ফোকাস সবাই হারায়। হ্যাঁ, পৃথিবীতে এমন কেউ নাই, এলন মাস্কও ফোকাস হারায়। সো ফোকাস হারাইলে ডিপ্রেস হওয়া যাবে না। হ্যাঁ, বাট যারা সাকসেসফুল তারা তাড়াতাড়ি ফোকাসটাকে বাউন্স ব্যাক করতে পারে। ফোকাস হারাই গেছিল এবং সে ওইখান থেকে দ্রুত ব্যাক করতে পারে। সো ফোকাস ধরে রাখার জন্য ওই কয়েকটা ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে। এটা সবার জন্য হয়তো ইকুয়ালি কাজ করবে না। প্রথম কথা হচ্ছে ফোকাস আমার কেন নষ্ট হইতেছে এটা আইডেন্টিফাই না। এমন হইতে পারে আমি যা দেখি তাই করতে ইচ্ছা করে। হ্যাঁ, তো যদি এরকম হয় আমার সবকিছুই করতে ইচ্ছা করে, সবকিছুই হতে ইচ্ছা করে, তাহলে আমি নিজেকে বারবার মনে করায় দিব যে এটা রং অ্যাপ্রোচ। হ্যাঁ, যা দেখি তাই করা যাবে না, এটা নিজেকে বারবার মনে করায় দিতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে আছে যে সেলফ কন্ট্রোল করতে পারে না, তাহলে তাকে এমন কারোর সাথে কাজ করতে হবে যে তাকে প্রেসারাইজ করবে। হ্যাঁ, যে সে যখনই ট্র্যাক হারাইতে থাকবে তখনই সামওয়ান যে তাকে ওই জায়গাটাতে ওই আবার ট্র্যাকে ব্যাক করার চেষ্টা করবে। থার্ড হচ্ছে আপনার ওই ফোকাস হারানোর জন্য যে ডিস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল গুলো এগুলো থেকে যত দূরে থাকা যায়। হ্যাঁ, যে ওই লাইক ফর এক্সাম্পল আমার যদি এমন হয় আমি অনলাইনে থাকলে ফোকাস হারাই ফেলি, হ্যাঁ, মেবি আই ক্যান থিঙ্ক অ্যাবাউট এনি আদার ক্যারিয়ার যেখানে আমার অনলাইনে থাকা লাগবে না। হ্যাঁ, নট নেসেসারি সবার যে অনলাইনেই থাকতে হবে এরকম না। তো এটা একটা জায়গা হতে পারে। আর ফোকাস ধরে অনেক মানে কন্টেন্ট আছে আর কি, সাইকোলজিক্যাল অনেকগুলো জায়গা আছে। হ্যাঁ, কেউ হয়তো মেডিটেশন করতেছে, কেউ হয়তো বা ধরেন হচ্ছে গিয়ে অন্য কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছে। সো এটার উপরে অনেক কন্টেন্ট আছে যেটা নেটে দেখা যায়। দেখলে এক একজনের জন্য হয়তো এক একটা কাজ করবে। কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে, কারো সিনিয়র কারো কাছ থেকে ধমক শুনতে হবে, বকা শুনতে হবে। আবার কেউ কেউ আছে যাকে মাইক্রো ম্যানেজ না করলে তার কাছ থেকে আউটপুট আসবে না। তো আপনি যদি ওরকম হন তাহলে এমন একজন লাগবে যে উপরে মাইক্রো ম্যানেজ করবে, বাট তাহলেই হচ্ছে গিয়ে হয়তো বা ওই ফোকাসটা ব্যাক করবে। আরেকটা ফর্মুলা যেটাকে আমরা বলি ইমপ্রুভ ওয়ান থিং এট এ টাইম। হ্যাঁ, যে আমরা যে কোনো জায়গাতে গেলে দেখবো এত এত জিনিস করার আছে, বাট সবকিছু একসাথে করতে গেলে কিছুই হবে না। তো আমরা যদি ইমপ্রুভ ওয়ান থিং এট এ টাইম চিন্তা করি, তাহলে ফর এক্সাম্পল আমার অনেক কিছু শিখতে ইচ্ছা করে, ওকে লেটস স্টার্ট উইথ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনে একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে আমার যদি আরেকটা কিছু শিখতে ইচ্ছা করে তখন আমি যাব, তার আগে না। তো এইভাবে যদি চিন্তা করি, তো ওই সার্টেন লেভেলে যাওয়ার পরে আমি দেখবো যে গ্রাফিক ডিজাইনের প্রতি আমার এমন ভালোবাসা ক্রিয়েট হয়েছে যে মেবি তখন আমার অন্য কোনো কিছু করার আগের মতো আর ওই ইচ্ছাটা কাজ করবে না। রাইট তো এটা ভ্যারি করবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বাট এগুলা কাজ করে। রাইট। আমরা অনেক চমৎকার আড্ডা দিচ্ছি এবং অনেক কিছু জানতে পারতেছি। সো গাইজ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই করবেন। আমি কিছু কমেন্ট পাচ্ছি এখানে, আমরা এগুলো নিব। আমি আবার শিশির ভাইয়ের কাছে যাচ্ছি। শিশির ভাই, আপনি একটু আগে বলতেছিলেন যে আপনি ছোটবেলা থেকে কমিক্স পড়তেন বা ওইখান থেকে আপনার একটা আইডিয়া আসছে। সো দ্যাট মিনস ইউ আর মানে এ ক্রিয়েটিভ ওয়ান। সো গ্রাফিক ডিজাইনার যদি কেউ হতে চায়, তার কি ক্রিয়েটিভিটি থাকতে হবে বা তার কি ছোটবেলা থেকে এই ডিজাইন সেন্সটা থাকতেই হবে, নাকি এটা আবার বিল্ড আপ করা যায়? আপনার কি মনে হয়? সেভাবে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু ইন্টারেস্টের জায়গা আছে আসলে। কেউ খেলাধুলা করতে পছন্দ করে, কেউ আঁকাআঁকি করতে পছন্দ করে। তো এই যে ড্রইং করা বা আঁকাআঁকি করা এটাও একটা হবি। মানুষ অনেকে হচ্ছে প্যাশন হিসাবে নেয়। তবে এইটাকে যদি হচ্ছে আর্নিং এর দিকে কনভার্ট করা যায়, যে আমি যেটা করতে ভালোবাসি বা যেটা করতে আমার ভালো লাগে সেটা দিয়ে আমি মার্কেট প্লেসে কাজ করতে চাই বা সেটা দিয়েই আমি আমার লাইফটাকে লিড করতে চাই। তো সেক্ষেত্রে হবে কি, মানে আপনার কখনো কাজ করতে বোরিং লাগবে না। হ্যাঁ? আমরা যখন জেনারেল লাইনে পড়াশোনা করি, তখন দেখা যায় আমাদের সাবজেক্ট যেটা পছন্দ থাকে সেটা না দিয়ে আরেকটাতে পড়ানো হয়। আ প্যারেন্টস হয়তো মনে করে যে এটাতে ওর ক্যারিয়ার ভালো হবে। হ্যাঁ? Right. তো নিজেরও কিন্তু একটা জায়গা থাকে, পছন্দের জায়গা থাকে। তো আমি ছোটবেলায় কমিক্স পড়তাম কি জন্য? কারণ আমার ওইটা ভালো লাগতো। সবসময় মনে হতো বাজারে নতুন কমিক্স কখন আসবে, কখন আমি স্টোরিটা পড়বো, এবং ছবি সহ থাকতো যার কারণে আরো বেশি ভালো লাগতো। ওদের ওদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো আমি বুঝতাম, ওদের এক্সপ্রেশন গুলা বুঝতাম। এখন যে আমরা ইমোজি গুলা দেখি, স্যাড ইমোজি, তারপরে হাজার হাজার ইমোজি দেখতে পাই এখন Facebook এর কল্যাণে। তখন কিন্তু ইমোজি গুলা দেখতাম আমরা কমিক্সের মাধ্যমে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যারেক্টারের মুভমেন্ট গুলা কিন্তু ফলো করতাম এবং চেষ্টা করতাম নিজেও কমিক্স তৈরি করার। এবং আমি ছোটবেলায় হচ্ছে পেন্সিল দিয়ে কমিক্স বই নিজেই বানাইতাম সাদা খাতার ভিতরে। তো যদিও সেটা একটা বোকামি ছিল, কারণ সেটা কখনো পাবলিশড হতো না। তো তবে হ্যাঁ, আমার কয়েকটা কার্টুন আলপিনে গেছে সেই সময়। আমি যখন স্কুলে পড়ি। Wow. তো তো ফ্রি হ্যান্ড স্কেচিং এর উপরে আসলে কিছু নাই। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, মানে স্পেশালি গ্রাফিক ডিজাইন এর কথা বলতেছি। হোক আপনি হচ্ছে
পোর্ট্রেট করেন বা হচ্ছে লোগো ডিজাইন করেন বা ইলাস্ট্রেশন করেন, যেটাই করেন না কেন কনসেপ্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তাই না? Right. তো ইউনিক একটা কনসেপ্ট করতে গেলে আপনাকে মুড বোর্ডের পাশাপাশি আপনাকে হ্যান্ড স্কেচ করতে হবে। সেটা খাতায় হতে পারে অথবা গ্রাফিক্স ট্যাবলেটে। যেমন আমি হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করি। আগে হচ্ছে খাতা কলমে করতাম। তো এখানে আসলে কোনো ব্যারিয়ার নাই। অনেকে চিন্তা করে আমার গ্রাফিক্স ট্যাবলেট নাই, আমি হয়তোবা এই ধরনের কাজ করতে পারব না। বাট এটা আসলে সম্ভব। আমি আমি আমার খাতায় যখন পেন্সিল এবং ইরেজার দিয়ে একটা কনসেপ্ট এঁকে ফেলবো, জাস্ট ছবি তুললে ওটা আমি ইলাস্ট্রেটরে নিয়ে আমি মাউস দিয়ে কাজটা শেষ করে ফেলতে পারি চাইলে। তবে হ্যাঁ, যেহেতু এখন টেকনোলজি অনেক ইমপ্রুভড, আমাদের উচিত হচ্ছে গ্যাজেট গুলাকে মানে একটু প্রাধান্য দেওয়া। কারণ এতে করে হয় কি টাইমটা বেঁচে যায়। ধরেন Faster. মাউসে একটা কাজ করতে যেটা হাফ অ্যান আওয়ার লাগতো সেটা হয়তো 15 মিনিটে আমার হয়ে যাচ্ছে। অনেক স্মুথলি হচ্ছে। রাইট রাইট রাইট। সো ইন দ্যাট কেস মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ক্রিয়েটিভিটি বা যদি ছোটবেলা থেকে ডিজাইনের প্রতি একটু ভালোবাসা থাকে তাহলে এটা প্লাস, বাট এটা তো নিজে থেকে ইমপ্রুভ করা যায়, মানে যদি কেউ প্র্যাকটিস করে। ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, আপনার আসল কোয়েশ্চেনের অ্যান্সারটাই আমি দেই নাই। সেটা হচ্ছে আমার ভিতরে যদি আল্লাহ প্রদত্তভাবে কোনো ক্রিয়েটিভিটি না থাকে, সেক্ষেত্রে আমার কি করণীয়? হয়তো আমার ভিতরে মানে মানে যারা একটু ভালো করতেছে তাদের কথা বলতেছি। তাদেরকে হয়তো আল্লাহ একটু ক্রিয়েটিভিটি অলরেডি দিয়ে দিছে এবং সে আরেকটু ফোকাস দেওয়ার কারণে সে আরো ভালো করতেছে। কিন্তু যারা হচ্ছে ধরেন আমার কাজ দেখে সে খুব মনে করতেছে যে এটা করতে পারলে খুব ভালো লাগতো। বাট তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই। বাট এই ক্রিয়েটিভ জিনিসটা জেনারেট করার জন্য সে কিভাবে ক্রিয়েটিভ হবে? সেটা জেনারেট করার জন্য তাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে ডিজাইনারদের ডিজাইন দেখতে হবে এবং সেগুলা নিয়ে ভাবতে হবে এবং কল্পনা বিলাসী হতে হবে তাকে। ঠিক আছে? আচ্ছা, দেন সে কিন্তু ক্রিয়েটিভ হতে পারবে এনি টাইম। তাকে যে ছোটবেলা থেকে ক্রিয়েটিভ হতে হবে এমনটা না। রাইট রাইট। সো গ্রেট। সো তার মানে হচ্ছে আমি যদি ক্রিয়েটিভিটি বা ইমপ্রুভমেন্ট চাই তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে যে ডিফারেন্ট অন্যরা যারা কাজ করতেছে সেগুলো দেখতে হবে। ইভেন তো আমি একটু এখানে প্লাস করি, সেটা হচ্ছে আমি আগেও কখনো বলছি সেটা যে আমি ডিজাইন করি হচ্ছে 60% আর দেখি হচ্ছে 40%। বাহ, অর্থাৎ মানে আপনার যারা এক্সপার্ট ডিজাইনার আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে শুধু বাংলাদেশে না, যদি এখানে কোনো ভিউয়ার থাকে যে আমাকে ফলো করে, আমার কাজ তার ভালো লাগে, আমি বলবো যে আমার কাজ দেখার দরকার নেই। আপনি ড্রিবলে যান, বিহান্সে যান, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে যান। এখানে প্রচুর পরিমাণে ভালো ভালো ডিজাইনার আছে যারা ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেশনের কাজ করে, লোগো ডিজাইন করে বা মাসকট লোগো করে। এদেরকে ফলো করে রাখেন। আপনার মানে ফিড জুড়ে শুধু তাদের ডিজাইনই আসবে। তখন আপনি যখন সারাক্ষণ এই ডিজাইনগুলো স্ক্রল করতে থাকবেন তখন এমনিতেই আপনার ভিতরে একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। আইডিয়া চলে কালার নিয়ে তখন খেলতে ভালো লাগবে, তখন কনসেপ্ট নিয়ে খেলতে ভালো লাগবে, কার্টুন, এক্সপ্রেশন বিভিন্ন জিনিস নিয়ে, তারপরে কার্টুন অ্যানাটমি যেটা আছে সেটা নিয়ে কাজ করতে তখন ভালো লাগবে। তো ইন্টারেস্টটা তৈরি করার জন্য আসলে আপনাকে একটু এফোর্ট দিতে হবে এই জায়গাটাতে। ট্রু এক্স্যাক্টলি। ট্রু। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে আপনি পারি, সেটা চাচ্ছেন হচ্ছে ডিজাইন ওই করতে, বাট আপনি দেখতেছেন না বা জানতে চাচ্ছেন না বিষয়টা, তাহলে তো আপনি আগাইতে পারবেন না সামনে। এক্স্যাক্টলি। হ্যাঁ, নাহিদ ভাই। রাইট। হ্যাঁ জি, এখানে ওই আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে ওই এভরি স্কিল ইজ লার্নেবল। হ্যাঁ, মানে পৃথিবীর প্রত্যেকটা স্কিল ডেভেলপ করা সম্ভব। আপনি যেটা বলছিলেন যে কেউ কোনো জায়গাতে হয়তো বাই বর্ন অথবা ছোটবেলা থেকে একটু দক্ষ থাকে, তো যার ফলে তার জন্য এটা শেখা সহজ হয়, বাট আরেকজনের জন্য হয়তো এটা একটু টাইম বেশি লাগে। বাট এভরি স্কিল ইজ লার্নেবল। আর ওই যে কোনো জায়গাতেই এটা কমন যে ওই ভালো লিখতে হলে প্রথমে পড়তে হয় অনেক। হ্যাঁ, মানে যারা ভালো লিখতেছে তারা কিভাবে লিখে এটা পড়লে আসলে ওই ওইটা হয় আর কি, বোঝা যায়। হ্যাঁ, আবার ওই সেম যদি ফর এক্সাম্পল আমি চিন্তা করি যে আমি রেস্টুরেন্ট বিজনেস করব বা আমি কুক হব, হ্যাঁ, সো আমার হচ্ছে গিয়ে আমি যত বেশি বিভিন্ন শেফের রান্না করা হচ্ছে গিয়ে খাবার আমি ট্রাই করব, তত হচ্ছে গিয়ে আমি বুঝতে পারবো আর কি যে কোন ধরনের টেস্ট গুলো ভালো, হ্যাঁ, বা কি হচ্ছে। ডিজাইনের ক্ষেত্রেও সেম, ডেফিনেটলি ডিজাইন বা যে কোনো ক্রিয়েটিভ কাজে যদি অন্যদের ক্রিয়েটিভিটি গুলো দেখা যায়, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে মাথায় একটা কিছু আইডিয়া আসে। এখানে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় একটা ফ্রেমওয়ার্ক যেটা বাকিরা চাইলে ইউজ করতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় আছে একজন নিউবিস, তার মাথায় ডিজাইন আসতেছে না, বা সে অনেক ডিজাইন দিচ্ছে বাট তাও কিছু হচ্ছে না। তো আমার কাছে মনে হয় নিউবিজরা আরেকটা জিনিস ট্রাই করতে পারে যে প্রথমে হয়তো আমি বুঝতেছি না যে এই ডিজাইনটা এমন কেন, হ্যাঁ, আমার বোঝার দরকারও নাই। আমি যদি হচ্ছে কি আমার যদি মনে হয় যে ডিজাইন এটা অনেক ভালো, লেটস ট্রাই টু কপি ইট।
আমি বলতেছি না যে কপি করে এটা সেল করতে হবে বা এমন কোনো কিছু করতে হবে, তা না, বাট লেটস ট্রাই টু কপি। তো কপি করতে করতে যেটা হবে, এরকম 5টা 6টা 10টা ডিজাইনকে কপি করতে 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 তখন অটোমেটিক্যালি নিজের মধ্যে একটু ওই ডিফারেন্ট কিছু ট্রাই করার একটা ওই স্পৃহা চলে আসে। হ্যাঁ, যে আমি যেমন এটা কিন্তু যে শিশির ভাই আপনিও বলেছিলেন শুরুর দিকে, হ্যাঁ, আপনি ওই পোর্ট্রেট গুলোকে করতেন আর কি, হ্যাঁ, যে ওই আপনি আমার একটা ছবিও দিয়েছেন ক্যান রিকল আর কি। সো এইভাবে আর কি, যে ওই আমার মাথায় ক্রিয়েটিভিটি আসতেছে না, সো লেটস স্টার্ট মানে রেপ্লিকেটিং হোয়াট আদার পিপল আর ডুইং, মানে যারা হচ্ছে সাকসেসফুল ডিজাইন করতেছে। ওই কিছুদিন করার পরে অটোমেটিক্যালি মাথায় কিছু আইডিয়া আসবে যে কোন জায়গাটাতে একটু চেঞ্জ করা যায়, হ্যাঁ, এবং তখন অটোমেটিক্যালি ওই যে ইউনিক কোনো কিছু করার একটা স্কিল ডেভেলপ হওয়া শুরু করে। সো ফার্স্টেই ইউনিক অনেক বড় কিছু করে ফেলতে হবে, শিখতে হবে। সো ফার্স্টেই খুব মানে বড় কিছু করে ফেলতে হবে, এটার কারণে কিন্তু অনেকে শুরুই করতে পারে না। হ্যাঁ, সো শুরুতে এত কঠিন চিন্তা করার দরকার নেই, স্টার্ট স্মল এবং আস্তে আস্তে বিগ গোল সেট করে ওই দিকে মুভ করতে হবে। আচ্ছা, এখানে আমি আমার কপির কথাটা যেহেতু আসলে আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা কপি করব শেখার জন্য, বাট ওই কপি কাজটা কিন্তু আমাদের পোর্টফোলিওতে রাখতে পারবো না, বা কাউকে দেখাইতে বা সেল করা তো দূরের কথা, আমি পোর্টফোলিওতে রাখতে পারবো না, কারণ ওইটা আসলে আমার রাইট নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা প্রথমে চাইলে ওইটা কপি করতে পারবো, বাট আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আপনি যদি ইলাস্ট্রেশনের কথা বলেন, ইলাস্ট্রেশনের কয়শো প্রকারের যে ইলাস্ট্রেশন আছে, ড্রিবল বা বিহান্সে গেলে এটা দেখা যায়, ঠিক আছে? এক একজন ডিজাইনের হাতের স্পর্শ এক এক রকম, এক একজনের স্টাইল এক এক রকম। তো আমি যেটা করি, আমি হচ্ছে তাদের স্টাইলটাকে কপি করি, নট তাদের ডিজাইন, ঠিক আছে? তো আমি যদি সেটা করতে অপারগ থাকি, তাহলে আমি হুবহু কপি করি, অসুবিধা নাই। কিন্তু চেষ্টা করতে হবে তার স্টাইলটাকে কপি করে, সে কি ধরনের কালার ইউজ করতেছে, কি ধরনের শেপ ইউজ করতেছে, কি ধরনের স্পেস গুলা টাইপোগ্রাফি ইউজ করতেছে, এই জিনিসগুলো ফলো করে আমার নিজের ভিতরে সেটাকে নিয়ে আসার চেষ্টা করব, এবং সিমিলার একটা ডিজাইন যদি আমি করতে পারি, ওই ডিজাইনটা কিন্তু আসলে কপি হিসাবে কাউন্ট হবে না, এবং সেটা কিন্তু আমি চাইলে আমার ডিজিটাল যে প্ল্যাটফর্ম পোর্টফোলিও আছে সেখানে কিন্তু আমি রাখতে পারবো আমার এসে। এক্স্যাক্টলি তো দুইটা জিনিস হচ্ছে এখানে, প্র্যাকটিসও হচ্ছে এবং আমার অ্যাসেটও তৈরি হচ্ছে, যেটা আমি একজনকে দেখাইতে পারি। রাইট, এই ডিজাইনটা আমি করছি। জি। সো আমার এখানে অনেক প্রিন্ট অন ডিমান্ডের সেলার আছেন। সো আমাদের প্রিন্ট অন ডিমান্ড বিজনেস যেটা হয় যে একটা বড় পোর্শন হচ্ছে ডিজাইন, মার্কেটিং এন্ড ডিজাইন বোথ কম্বিনেশন আর কি। সো ডিজাইনের ক্ষেত্রে যারা নতুন শুরু করে তাদেরকে আমি সাহস করে, আমি তো ডিজাইনার না, বাট সাহস করে যেই সাজেশনটা দেই সেটা হচ্ছে যে ভাই তুমি মার্কেট প্লেস গুলোতে যাও, গিয়ে দেখো টপ সেলিং ডিজাইন গুলো কোনগুলো আছে, সেগুলোকে তুমি এক্স্যাক্টলি কপি করো, কপি করে ডিজাইন করো, নিজে করার প্র্যাকটিস করো, তারপরে নিজের ইউনিকনেস ইনপুট করো বাই ফন্ট, কালার, এলিমেন্টস, টাইপোগ্রাফি, এরকম কিছু কিছু চেঞ্জেস এনে হচ্ছে ইউনিকনেস আনার চেষ্টা করো, তাহলে হচ্ছে প্র্যাকটিসিংটা হবে। তাহলে তার মানে আমার ইনস্ট্রাকশন ঠিক আছে, আমি নট এ গ্রাফিক ডিজাইনার, বাট শিশির ভাই মানে যেটা বুঝলাম, সো আমার ইনস্ট্রাকশন ঠিক আছে। এন্ড এইভাবে কিন্তু মানে অনেকেই দেখা যাচ্ছে যে স্টার্ট করে যখন সে টুলগুলার ইউজেস বুঝতেছে, যে আচ্ছা এটা এই ইফেক্টটা কিভাবে দেওয়া যায় বা এই এলিমেন্টসটা কিভাবে আনা যায়, সে রিসার্চ করতেছে, সে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু মানে বুঝে ফেলতেছে আর কি। সো ইটস এ গুড থিং আই গেস। সো এইভাবে করার। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আরেকটা পয়েন্ট যেটা আমি বলি যে 2021 এসে আসলে মানে কোনো কিছু ইউনিক আছে এরকম বলাটা আসলে ডিফিকাল্ট, যেটা একদম পুরো ইউনিক। এটা আমরা যদি মিউজিকের ক্ষেত্রে বলি বা যে কোনো ক্রিয়েটিভ থিংস এর ক্ষেত্রেই বলি, ইভেন মুভির কোন একটা শর্ট দেখা যাবে যে আরেকটা মুভির কোনো না কোনো সাথে কিন্তু মিল আসতেছে। সো এই ক্রিয়েটিভিটি আমার মনে হয় পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। ইউনিক কিছু এমনটা হয় যে মুভি থেকে একটা কপি করছে, সেইটা বেশি হিট করে গেছে, রাইট অথচ যেটা থেকে কপি করছে সেটা কেউ জানেও না। জানে না, রাইট। সো গান বলেন, মুভি বলেন, ডিজাইন বলেন, যত ক্রিয়েটিভ জিনিসগুলো আছে এগুলো মনে হয় যে মানে ইউনিকনেসটা শেষ হয়ে গেছে, এখন শুধু মিক্সিং করে ডিফারেন্ট করে আর কি কাস্টমাইজেশন চলতেছে পুরো গ্লোব জুড়ে আর কি। আমার কাছে এটা মনে হয়। আসলে স্টাইল যেগুলা খুব ফ্রিকোয়েন্টলি তৈরি হয় না, ঠিক আছে, বাট ডিজাইনার খুব ফ্রিকোয়েন্টলি তৈরি হয়। যেমন ফ্ল্যাট ইলাস্ট্রেশন তো অনেক রকম আছে, তার ভিতরে ফ্ল্যাট ইলাস্ট্রেশন একটা। তো এখানে হয় কি, প্রত্যেকটা অবজেক্ট বা ক্যারেক্টার খুব ফ্ল্যাট বা মিনিমালিস্টিক হয়। তো এটা দেখতে খুব ভালো লাগে, কালার গুলো খুব মিনিমাল সফট কালার ইউজ করে এখানে। তো বিভিন্ন ওয়েবসাইটে আমরা কিন্তু বিভিন্ন কন্টেন্টের সাথে এই ইমেজগুলো আমরা দেখি। তো এগুলা দেখলে চোখেরও একটা শান্তি হয়। তো এই যে ইলাস্ট্রেশন একটা স্টাইল, এটা কিন্তু কবে আসছে আমাদের এক্সাক্ট মনে নাই, ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা।
কিন্তু এটা কিন্তু এখন করতে পারে অনেক ডিজাইনার আছে এরকম। হ্যাঁ? পোর্টফোলিও গুলা ওয়েবসাইট গুলা দেখলে আমরা বুঝতে পারি। রাইট। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেশন। সেখানে অনেক পাতা-লতা থাকে, অনেক ডিজাইন, অনেক কালারফুল, ভাইব্রেন্ট কালার হয়, স্যাচুরেটেড কালার হয়। এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে। ইভেন আমার পোর্টফোলিও যদি আপনি দেখে থাকেন বেলাল ভাই, মনে হয় দেখছেন আই গেস। জি। তো ওখানে ইলাস্ট্রেশন দেখবেন যে অনেক রকম আছে। কিছু ইলাস্ট্রেশন আছে যেগুলা হয়তো আমার একটা ইলাস্ট্রেশন করতে ৩-৪ দিন লেগে গেছে সময়। আ শুধুমাত্র জিওমেট্রিক হচ্ছে শেপ দিয়ে ইলাস্ট্রেশনটা করা, অর্নামেন্টাল। আচ্ছা। এখানে স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না, নাহলে আমি দেখাইলে বুঝতে পারতেন। হ্যাঁ? তো এরকম বিভিন্ন ইলাস্ট্রেশন কিন্তু সবসময় এক্সপ্লোর হচ্ছে। আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইনের আইডিয়া এক্সপ্লোর করতেছি বা স্টাইল গুলাকে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। এবং এটাই কিন্তু একজন ট্রু ডিজাইনার যে সে সবসময় চাইবে যে নতুন কিছু সৃষ্টি করা। রাইট। সো শিশির ভাই, আপনার কাছে আমার আরেকটা কোয়েশ্চেন, আমাদের অডিয়েন্সদেরও এই কোয়েশ্চেন আছে আমি বিশ্বাস করি যে গ্রাফিক ডিজাইনের মার্কেটটা আসলে কত বড়, বা এটার আসলে কতটুকু চাহিদা আছে, বা এটার চাহিদাকে ড্রপ করতেছে কিনা, এটা সম্পর্কে যদি আপনি একটু আমাদের অডিয়েন্সদের একটু আইডিয়া দেন আর কি। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ভাই, মার্কেট প্লেস বা ডিজাইনের মার্কেটটা আসলে হিউজ। অনেক বড়, এবং ক্যাটেগরি, সাব ক্যাটেগরি যদি ভাগ করা হয় এটাকে, তাহলে এটা বিশাল বড় একটা লিস্ট হবে। ওকে। ইভেন আ এমনও আছে যে লিস্টের ভিতরেও অনেক ডিজাইন এখনো ইনক্লুডেড নাই। যেগুলো আমরা টুকটাক করে থাকি আরকি। তো আমি যেটা বললাম যে ধরেন আজকে আমি একটা নতুন স্টাইল এক্সপ্লোর করছি। সেটা কিন্তু এখনো ট্রেন্ডে যায়নি। সেটা হয়তোবা ১ সপ্তাহ বা ২ মাস পরে সেটা ট্রেন্ডে চলে যাবে। সেটাও কিন্তু তখন একটা স্টাইল যোগ হবে ওয়েবসাইট গুলাতে। তো গ্রাফিক ডিজাইনের চাহিদা সর্বোপরি অনেক বেশি, বিশেষ করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে। তবে এখানে সবার ভিতরে একটা ভুল ভ্রান্তি আছে যারা আমরা নতুন শিখতেছি তাদের ভিতরে। আমরা আসলে কি করি? গ্রাফিক্স ডিজাইন শিখতে আসি। এটা একটা ভুল কনসেপ্ট আমার মনে হয়। কারণ কি? গ্রাফিক ডিজাইন শিখতে যদি যাই, তাহলে আমরা Fiverr বা Upwork এ যে গ্রাফিক্স এর যে সেকশন গুলো আছে, তাহলে সবই শিখতে হবে ওখানে। আমাকে যেকোনো একটা স্পেসিফিক নিশের উপরে কাজ করতে হবে বা স্পেসিফিক স্টাইল নিয়ে কাজ করতে হবে। যা আমি ইলাস্ট্রেশন করি। কোন টাইপের ইলাস্ট্রেশন করি? ফ্ল্যাট ইলাস্ট্রেশন করি। আচ্ছা, ফ্ল্যাট ইলাস্ট্রেশন করি, ঠিক আছে। কোন ধরনের কালার ইউজ করি? এই ধরনের কালার প্যাটার্ন গুলো আমি ইউজ করি। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা স্টাইল, এবং এইটা দিয়েই আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল বিজনেসটা করতে পারবো। ওয়েবসাইটে মার্কেট প্লেসেও করতে পারবো, সরাসরি ক্লায়েন্টের সাথেও করতে পারবো। এবং একজন ভিজিটর যখন আমার কাছে আসবে, তখন আমার পোর্টফোলিও দেখে সে বুঝবে সে স্পেসিফিক ভাবে এটার উপরে সে দক্ষ। যেমন কথার কথা আমি যদি বলি, আমাকে আপনারা কি ডিজাইনার হিসাবে জানেন? লোগো, লোগো আমি ক্যারেক্টার লোগো অনেক ডিজাইন, তাই না? একটা লোগো বানাতে দেখছি। রাইট, রাইট। ইয়েস। তো প্রচুর লোগো। বাংলাদেশে কয়েক বছর আগে হচ্ছে আমি Fiverr এ ক্যারেক্টার লোগো ডিজাইন শুরু করি, যেটাকে মাসকট লোগো বলে। আচ্ছা। তো হ্যাঁ, তো হচ্ছে আমার যে ড্রিবল বা Behance এ যে বেশিরভাগ আ আ শট গুলা সবই কিন্তু হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের উপর বা মাসকট লোগোর উপরে। সো একটা ভিজিটর বা ক্লায়েন্ট সে আমার পোর্টফোলিওতে ঢুকলেই কিন্তু বুঝতে পারে এই ছেলেটা স্পেসিফিক ভাবে কার্টুন লোগোতে বেশি পারফেক্ট, এবং সে ইজিলি আমাকে ট্রাস্ট করতে পারে, এবং দাম নিয়েও আমার সাথে খুব একটা বার্গেনিং হয় না। কিন্তু সে যদি আমার প্রোফাইলে এসে দেখে এখানে বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপরে হচ্ছে আপনার লোগো ডিজাইন, যা আছে, মানে যা সে কানে শুনছে সবই রাখছে এখানে। এরকম হলে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না। কোন প্রফেশনাল সেলার, বায়াররা যারা আছে তারা তো মোটেই ট্রাস্ট করবে না। তারা স্পেসিফিক ভাবে ডিজাইনার সার্চ করে সবসময়। রাইট। এজন্য তার মানে আপনি দেখবেন যারা বলতে চাচ্ছেন যে ডিজাইনার তারা হয়তো ২-১ টা স্টাইল নিয়ে কাজ করে। খুব বেশি স্টাইল নিয়ে কাজ করে না। আচ্ছা, আচ্ছা। তার মানে বলতে চাচ্ছেন যে স্পেসিফিক যেই একটা পার্টে স্পেশালাইজ যারা, সেটা ডিমান্ড বাড়তেছে। নাহিদ ভাই, আপনি এখানে অবশ্যই। হ্যাঁ। কিছু এড করবেন কিনা যে স্পেশালাইজড একটা একটা মার্কেট প্লেসে স্পেশালাইজড একটা বিষয়ে কিভাবে হওয়া যায়, বা কিভাবে একটা জিনিস আমি আইডেন্টিফাই করতে পারি যে কিভাবে আমি স্পেশালাইজড হব, মানে এই বিষয়ে আপনি যদি কিছু অ্যাড করেন মার্কেট প্লেসে নিজের ইউনিকনেসটা বজায় রাখার জন্য আর কি। আচ্ছা, এখানে আসলে ওই ইউনিকনেস বজায় রাখার জন্য স্পেশালাইজ হওয়ার ক্ষেত্রে মেইন বাধা হচ্ছে মাইন্ডসেট। হ্যাঁ, মানে যেটা হয় যে ব্রডার জায়গাটার তো অপরচুনিটি সবসময় বেশি থাকে। হ্যাঁ, তো আমরা তো আসলে কাউকে না বলতে পারি না। হ্যাঁ, সো ফর এক্সাম্পল হচ্ছে যদি ওভারঅল গ্রাফিক চিন্তা করি, হয়তো ১ লাখ কাজ আছে,
বাট হয়তোবা ওই মাস্কট লোগোর ক্ষেত্রে কাজ আছে হয়তোবা 10,000। হ্যাঁ, সো এখন এই 10,000-এর মধ্যে কিন্তু আমার ক্যাপাবিলিটিস হচ্ছে 100। মানে আমি চাইলেও 10,000 কাজ করতে পারবো না। সো এই 100-তে আমরা ন্যারো ডাউন ফোকাস না করে আমরা ওই 1 লাখের মধ্যে র্যান্ডম অপরচুনিটিস গুলোর কথা চিন্তা করি, বিকজ ওইটা হচ্ছে গিয়ে মানে অ্যাভেলেবেল আর কি। হ্যাঁ, মানে চাইলে এটা চোখের সামনে চলে আসে এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু সে নো। হ্যাঁ, কেউ বলতেছে ভাই আমার একটা ওই ব্রোশিউর বানানো লাগবে, সো ক্যান ইউ ডু ইট। যদিও আমি মাস্কট লোগো নিয়ে কাজ করি, হ্যাঁ, বাট আই গট অপরচুনিটি। ওই ক্ষেত্রে তাকে বলা যে আমি ওই লাইক ব্রোশিউর নিয়ে কাজ করি না, ইটস ডিফিকাল্ট। তো এইটাই আসলে মেইন প্রবলেম হয়। মার্কেট প্লেসের রিম থেকে আসলে তেমন কোনো চ্যালেঞ্জ নাই, বিকজ আমরা যখন অ্যাজ এ বায়ার চিন্তা করি আমি লোগো ক্রিয়েট করব এবং আমি একটা গিগ পেলাম, এবং গিগে গিয়ে কিন্তু আমি প্রিভিয়াস এগুলো দেখি, হ্যাঁ, যে তার আগের কাজের স্যাম্পল গুলো কি। তো আমি যদি প্রিভিয়াস 20টা পোস্ট দেখি বা 20টা রিভিউজ দেখি এবং 20টা রিভিউজে যদি লোগো রিলেটেড হয়, মানে আমার তাকে হায়ার করার প্রবাবিলিটিস হচ্ছে আরো বেড়ে যাবে। হ্যাঁ, বাট যদি এরকম হয় যে আমি যাওয়ার পর দেখি প্রথমটা হচ্ছে লোগো, মাইক্রোফোন অফ। শুনতে পাচ্ছেন? এখন এখন শোনা যাচ্ছে? সাউন্ড কি অনেক ওই যে মোটা আসতেছে আগের মতো নাকি ঠিক আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, সো যেটা হচ্ছে ওই লাইক ওই কি বলে, আমি যদি দেখি যে তার আগের রিভিউ হচ্ছে কি ওয়াও নাইস ব্রোশিউর, তার আগেরটা হচ্ছে কি যে ওয়াও, হ্যাঁ, আই ওয়াজ লুকিং ফর এ মানে নাইস বিজনেস কার্ড, হ্যাঁ, আমি এমনটাই খুঁজতেছিলাম। তারপরে যদি গিয়ে হয় লোগো, তাহলে এখানে হায়ারিং এর প্রবাবিলিটিস কম। সো মার্কেটে মানে মানে আমি যখন একটা কাজ শিখতেছি আমি তো একটু স্টাডি করেই নিব এটা ডিমান্ড কতটুকু আছে। সো যদি এমন হয় যে এটার এনাফ ডিমান্ড আছে এবং আমি মানে আমার যে ক্যাপাবিলিটিস পার্সোনালি ইটস মানে মানে ইটস ওকে, হ্যাঁ, মানে আমি যে ডিমান্ড আছে এটা হয়তো আমি ঠিকভাবে কাজ পেলে শেষ করতে পারবো না, হ্যাঁ, মানে এই রকমের ডিমান্ড আছে, তখন জাস্ট ওই মেন্টালি একটু ইনস্ট্রাক্ট করতে হবে যে আমি ওই সেগমেন্টের ম্যাক্সিমাম কাজ চাই বাট সব কাজ চাই না। তাহলেই দেখা গেছে শুরুর দিকে একটু কষ্ট হবে, বাট ওই না বলতে পারলে হয়ে যাবে। মানে এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, আমাদের বিজনেসেও সেম হয়। হ্যাঁ, আমরা ডেইলি অনেকগুলো কল পাই। এখন আমি সব ক্লায়েন্টকে যদি হ্যাঁ বলতে থাকি তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ওই মানে আমি একই জায়গাতে ওই ঘুরপাক খেতে থাকবো এবং গ্রোথ হবে না। তো আমাদের এরকম মানে ওই বুকে পাথর রেখে আর কি, হ্যাঁ, অনেককে বলতে হবে না উই ডোন্ট প্রোভাইড দিস সার্ভিস, অথবা আমি সার্ভিসটা প্রোভাইড করি বাট আমরা যেই ওয়েতে প্রোভাইড করি আর আপনি যে ওয়েতে চাচ্ছেন ইটস নট ম্যাচিং। সো এই জায়গাটাতে কাজ করা যাবে না। সো এটাই বাধা, হ্যাঁ, বাকিটা আর তেমন কোনো বাধা নেই। সেটাই। তো আমি যদি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমি যখন ফ্রিল্যান্সিং জার্নিটা স্টার্ট করছিলাম, আমি কিন্তু ডিজাইন করতাম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের। সো আমি হচ্ছে ক্লায়েন্টদেরকে আমার খুব বেশি নলেজ ছিল না গ্রাফিক ডিজাইনের, আমি ফটোশপ ইলাস্ট্রেটর পারতাম টুকটাক, এন্ড হচ্ছে আমি টেমপ্লেট ধরে কাজ করতে পারতাম। সো আমি হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করছিলাম, মানে করতাম এইভাবে যে লাইক তুমি যদি একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করো, হি ইজ নট এ মার্কেটার, সো আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তোমাকে পারফেক্ট অ্যাডের কপি ক্রিয়েট করে দিতে পারবো। সো তুমি যেটা চাচ্ছ সেটা আমি ভালো মতো ফুটায় তুলতে পারবো। আরো স্পেসিফিকলি যদি বলি, আমি এট দ্যাট টাইম হচ্ছে আমি মিউজিক করতাম, সো আমি ব্যান্ডের যে সমস্ত ডিজাইন গুলো ছিল অ্যাডভার্টাইজমেন্টের, লাইক কেউ প্রমোট করছে কোনো একটা কিছু, মিউজিক রিলেটেড কোনো কিছু প্রমোট করছে, সেইগুলোর আমি কাজ করতাম। সো ওইখান দিয়ে মেইনলি আমার হচ্ছে ফ্রিল্যান্সিং এর জার্নিটা হয়েছিল। সো আমি দেখলাম যে মিউজিকের কোনো কিছু যখন মিউজিকের অ্যাড বা ব্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যদি সার্চ দিত, তখন আমার প্রোফাইলটা বেশি আসতো, কারণ আমি ওই জায়গাতে এতগুলো কাজ করেছি যে দেখা যেত ওইখানে আমার এক্সপার্টাইজ চলে আসে। সো ইটস এ গুড থিং। অ্যান্ড হচ্ছে নাহিদ ভাই যেটা বললেন যে ফোকাস রাখাটা আর কি, এবং অন্যদেরকে না বলে দেওয়াটা, এটা আসলে একটু ডিফিকাল্ট। অ্যান্ড হচ্ছে এইভাবে কাজ করলে আর কি আমার মনে হয় অন্যদেরও ভালো হবে। অ্যান্ড হচ্ছে একটু ফোকাস থেকে যদি করা যায়, শুরুতে কষ্ট হবে অ্যান্ড পরবর্তীতে আস্তে আস্তে আর কি ইয়ে হয়ে যাবে। সো শিশির ভাই, মার্কেটে তো অনেক ধরনের গ্রাফিক ডিজাইনের এন্ডে যদি আমরা বলি যে অনেক ধরনেরই তো পার্ট আছে, যেমনটা আপনি মেনশন করলেন। সো কোন জিনিসগুলোর ডিমান্ড ফিউচারে আছে গ্রাফিক ডিজাইনের এন্ডে, কোন পার্টগুলোর ডিমান্ড সামনে বাড়বে, এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যদি আমি একটু আর স্পেসিফিকলি চিন্তা করি যে আমি এই স্কিলটা ডেভেলপ করব বা এই প্ল্যাটফর্মগুলো দেখবো, সেক্ষেত্রে কোনগুলোতে ফোকাস দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি যতটুকু মনে করি যে আসলে প্রথমে তার ইন্টারেস্টের জায়গা থেকে তাকে নড়চড় করানো যাবে না। তার যদি ভালো লাগে সেইটাই করবে। বাট চাহিদার কথা যদি বলেন ভাইয়া, সবকিছুরই কিন্তু একটা
চাহিদা মোটামুটি মার্কেট প্লেসে আছে এবং আমরা যদি স্পেসিফিক ভাবে সার্চ করি তাহলে সবগুলাতেই কিন্তু দেখা যায় যে টপ লেভেল সেলার আছে। হ্যাঁ? আচ্ছা। সবগুলাতেই কিন্তু সেল আছে। কিন্তু সাধারণত দেখা যায় অ্যাজ এ নিউ সেলার হচ্ছে সিদ্ধান্ত নিতে একটু মানে সিদ্ধান্তহীনতায় ভোগে যে আসলে শুরুতে আমার কোনটা নিয়ে কাজ করা উচিত। তো গ্রাফিক ডিজাইন আমি যেটা আমার ব্যক্তিগত সাজেশন যে হচ্ছে আ কনসেপ্ট নিয়ে কাজ করা। কনসেপচুয়াল যে কাজগুলা ধরেন হচ্ছে আ আমি যদি একটা ইলাস্ট্রেশন এর কথা যদি বলি, সেখানে একটা গল্প থাকে। তো এটা কিন্তু আমাকে থিংক করতে হচ্ছে যে এই গল্পটাকে আমি এইভাবে সাজাবো ডিজাইনের মাধ্যমে, কাস্টমাইজ করে এবং আমার ক্রিয়েটিভিটি দিয়ে। এবং সেটা যদি একটা লোগো হয় সেখানে লোগোর ভিতরেও কিন্তু একটা গল্প থাকে। যে লোগোটা আসলে কি হচ্ছে ফিচার দিচ্ছে বা লোগোটা কাকে হচ্ছে প্রমোট করতেছে বা কোম্পানির যে ব্যাপারগুলো আছে লোগোর মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। লোগোর প্রত্যেকটা আ ফন্ট থেকে শুরু করে কালার সবকিছুই কিন্তু আরকি মিনিংফুল থাকে। তো এই বিষয়গুলা ফোকাসে আনতে হবে যেন আমার কাজটা আমি যাই করি না কেন, যে সেক্টরে করি না কেন সেটা যেন ইউনিক হয়। এবং টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে যদি আমি বলি, টি-শার্ট ডিজাইন বরাবরের মতোই এখনো খুবই মার্কেটে খুব চাহিদা এবং সামনে এটা চাহিদা বাড়বে ছাড়া কমবে না I গেস। আর অ্যাজ এ আ কোয়ালিটি ডিজাইনার আপনাকে সবসময় ফলো করতে হবে যে আ কপি পেস্টের থেকে বেটার হচ্ছে আপনি যদি নিজে থেকে কোনো কনসেপ্ট ডেভেলপ করতে পারেন, ইউনিক কোনো কনসেপ্ট যেটা আপনি ছাড়া আর কেউ করেন নাই। হ্যাঁ? কোনো ফানি কনসেপ্ট হতে পারে বা কোনো কোট হতে পারে বা একটা ইলাস্ট্রেশন বা একটা কার্টুন হতে পারে। যে কার্টুনটা দেখলেই মনে হবে যে মানে দেখলেই হাসি পাবে এরকম টাইপের। তো এরকম জিনিসগুলা কিন্তু আসলে খুব চাহিদা আছে। আর আপনি যে পিওডির কথা বলতেছিলেন সেখানে তো প্রচুর পরিমাণে এটার চাহিদা। রাইট। সো দেয়ার আর লটস অফ প্রিন্ট অন ডিমান্ড সেলার্স এন্ড এটা সেলার হুম। বাড়তেছে এবং ডিজাইনের চাহিদাও বাড়তেছে। সো এটাও একটা স্পেসিফিক নিশ হতে পারে ফর গ্রাফিক ডিজাইনার এন্ড থেকে আরকি। জি। আচ্ছা আমরা একটা কোয়েশ্চেন নেই। মাহফুজ ভাই একটা কোয়েশ্চেন করছেন একটু বড়। আমি প্রথম পার্টটা হচ্ছে আ আ শিশু ভাই আপনার জন্য যে আ গ্রাফিক ডিজাইন এবং এআই এর যে কম্বিনেশন, হ্যাঁ? এআই চলে আসছে। দেখা যাচ্ছে যে আমি রোবটকে বলছি, রোবট আমাকে একটা ডিজাইন করে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে ক্রিয়েটরদের জন্য কি এটা সহজ হইতেছে নাকি আসলে ক্রিয়েটরদের ভ্যালু কমে যাচ্ছে? সো এইটা নিয়ে আপনার মতামত কি? রোবট তো আচ্ছা আসলে ওটা স্ক্রিনে আরেকবার নিয়ে আসেন আমি একটু ভালোভাবে পড়ি। আচ্ছা ওকে। আচ্ছা এআর ও গ্রাফিক্স কম্বিনেশন এর ফিউচার নিয়ে আপনার মতামত কি? এআই গ্রাফিক্স হবে। কম্বিনেশন ইন্ডাস্ট্রি ক্রিয়েটর এর জন্য সহজ হতে চলছে নাকি ভ্যালু কমতে যাচ্ছে? আর সেকেন্ড পার্টটা আমি নাহিদ ভাইকে জিজ্ঞেস করব আরকি। যে আচ্ছা, ক্যানভা আচ্ছা ঠিক আছে। মানে আই গেস সে যেটা বোঝাতে যাচ্ছে যে এআই এর মাধ্যমে কিন্তু অনেক ডিজাইন এখন ডেভেলপ করা যায় খুব ইজিলি। এক ক্লিকের মাধ্যমে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। হয়ে তো যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের মতো ক্রিয়েটিভ ডিজাইনার যারা আছে, তাদের জন্য কোনো ওয়ার্মিং থ্রেট হতে পারে কিনা ভবিষ্যতে। এরকম কিছু হয়তোবা সে মিন করতেছে। রাইট, রাইট। হ্যাঁ, যেটা তো বুঝতে আসলে এটা হবে না। কারণ ট্রু বায়ার যারা বা হচ্ছে যারা সত্যিকার অর্থে প্রফেশনাল তারা কখনোই এআই জেনারেট অ্যা মানে ডিজাইন গুলা তারা ইউজ করবে না। হ্যাঁ? সেক্ষেত্রে হয়তোবা আ আপনার কাস্টমার কমে যেতে পারে। আপনার পটেনশিয়াল কাস্টমার আপনি হয়তো পাবেন না তখন। একটু কমে যাবে, রিডিউস হবে। বাট সেটার মার্কেটটা আসলে বেশিদিন থাকে না। কারণ আমরা যদি একটু রিসার্চ করি, আ কি যেন একটা সফটওয়্যার আসছিল। একটা ক্লিক করলে চেহারা পোর্ট্রেট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। কিন্তু সেই ট্রেন্ড কিন্তু চলে গেছে। ওটা আই গেস ১ মাসের মতো বা ২ মাসের মতো স্টেবল ছিল। তারপরে আচ্ছা, কিন্তু আমি নিজেও এখন নাম ভুলে গেছি। আচ্ছা। পিজমা না কি যেন এরকম একটা নাম ছিল। প্রিজমা রাইট, রাইট, রাইট। অ্যাপ তারপরে ফোনে এখন অনলাইনে অনেক এআই আসতেছে যেগুলা দিয়ে ক্লিপিং মাস্ক করা যায় খুব ইজিলি। সেগুলো আরো ফাস্টার হবে। তবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এআই যত ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে, ধরেন এখন নিখুঁত কাজ করতে পারতেছে না। এখান থেকে ২ বছর পরে আরো নিখুঁত কাজ করতে পারবে। হয়তো আপনি ভাবতেছেন যে এআই যেটা করতেছে সেটা কোয়ালিটি তো ভালো হচ্ছে না। আমি যেটা করতেছি সেটা কোয়ালিটি বেস্ট হচ্ছে। বাট এআই কিন্তু কন্টিনিউ পুশ করে যাচ্ছে তার কোয়ালিটিকে ডেভেলপ করার জন্য। হয়তো কয়েক মাস পরে আপনার লেভেলে সে চলে আসবে। তখন আপনি কি করবেন? তখন যেটা করতে হবে আপনার স্কিলটাকে কনভার্ট করে আরেকটু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? আমি রাইট। যেটা করতেছি অ্যাজ ইউজুয়াল সেটার থেকে বের গিয়ে আমাকে নতুন স্টাইল ট্রাই করতে হবে। যেমন ইলাস্ট্রেশন এর ক্ষেত্রে যদি বলি, ইলাস্ট্রেশন কিন্তু আসলে এআই বেস এখানে হয় না খুব একটা। হ্যাঁ, এলিমেন্ট নিয়ে আপনি একটা জায়গা থেকে মানুষ, একটা জায়গা থেকে সাইকেল এনে বসালেন। তারা সাইকেল চালাচ্ছে এরকম করতে পারলেন।
কিন্তু আপনি হাতে যেটা আঁকবেন সেটা কিন্তু এআই দিতে পারবে না। True. সো ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে এবং এআই আমার মতে কখনোই এই জায়গাটা নিতে পারবে না। রাইট। সো এআই হয়তো মানুষকে হেল্প করবে, বাট হচ্ছে অবশ্যই হেল্প করবে, ইনপুট দেওয়াটা বা স্ট্র্যাটেজি বা আইডিয়া জেনারেশনটা মনে হয় হিউম্যানকে করতে হবে আর কি। অবশ্যই। রাইট। সো আমি একটু মেনশন করতে চাই, এই মুহূর্তে আমাদের সাথে 101 জন আছেন লাইভে। সো যারা আছেন সবাইকে থ্যাঙ্কস আমাদেরকে দেখার জন্য। এন্ড হচ্ছে আমাদের কিন্তু একটা গিফট আছে, যারা হচ্ছে কমেন্ট করবেন এন্ড এঙ্গেজ থাকবেন, একটা করে কমেন্ট করেন অ্যাট লিস্ট, যাতে করে আমরা আপনাদেরকে ট্র্যাক করতে পারি। আপনাদের কমেন্ট থেকে আমরা র্যাফেল ড্রর মাধ্যমে হচ্ছে একজনের জন্য আমাদের একটা গিফট থাকতেছে। সো ভাই তাহলে এই আমি এই একটা কমেন্ট করে আসি ভাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করে ফেলেন। গিফট যদি পাই। আর আপনার জন্য এমনি একটা গিফট থাকবে। নাহিদ ভাই, পরের পার্টটা যেটা আর কি উনি বলছেন যে ক্যানভা দেখা যাচ্ছে ক্লায়েন্ট ডিজাইন আগে করাতো, এখন দেখা যাচ্ছে ক্যানভা দিয়েই করে ফেলতেছে। সো মার্কেট প্লেসে এই টাইপের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে ক্লায়েন্ট নিজেই করে ফেলতেছে অর সামথিং। সো সেই ক্ষেত্রে মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে কতটুকু হ্যাম্পার হবে আর কি ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে? আচ্ছা, নাহিদ ভাই শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলি। ক্যানভাতে যে ডিজাইন গুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু আপনি আমি করছি, এলিমেন্টস গুলা, তাই না? আচ্ছা, এখন তো এখন নাহিদ ভাই বলেন। হ্যাঁ, যেটা হচ্ছে ওই মানে প্রফেশনাল লাইফ হচ্ছে একটা মানে চলমান প্রক্রিয়া আর কি। তো এখানে আসলে এআই আসুক আর এআই না আসুক, ওই আজকে যে কাজের ডিমান্ড আছে এটা হচ্ছে গিয়ে মেবি 1 বছর 2 বছর 3 বছর পর থাকবে না, বা থাকবে না বলতে এটা কমে যাবে। সো এটা ওই মানে এটা মেনে নিয়ে আমাদের মুভ করতে হবে এবং এটা যুগে যুগেই চলে আসছে। এক সময় ট্রেনের উপর মানুষ, জাহাজের উপর মানুষ অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল, এখন মানুষ হচ্ছে গিয়ে এক শহর থেকে আরেক শহরে প্লেনে যায়। ট্রেনের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল, আমাদের যখন ওই মেট্রো রেল হয়ে যাবে তো বাসের উপর ডিপেন্ডেন্সি কমবে। এর মানে কিন্তু এটা না যে বাস বন্ধ হয়ে যাবে। সো এখন যেটা হচ্ছে যে একটা সময় মানুষের ছোট ছোট অনেক গ্রাফিক্যাল নিডের জন্য তার হাতে দুইটা অপশন ছিল। একটা অপশন হচ্ছে সে কষ্ট করে হলে নিজেই শিখে করে ফেলতো, অথবা তার না চাইলেও এই জায়গাটাতে একজন লোক হায়ার করে তাকে দিয়ে কাজটা করাইতে হতো। এখন এই জায়গার রিপ্লেসমেন্টটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি অ্যাজ এ বিজনেস ওনার আমার মনে হচ্ছে যে আমার দুইটা গ্রাফিক ডিজাইনার দরকার নাই, ক্যানভা থেকে আমার অনেক কস্ট মিনিমাইজ হচ্ছে। সো ওই বেসিক কাজগুলো করার জন্য মেবি আমি গ্রাফিক ডিজাইনারের কাছে যাব না, বাট আমার এখন একটা নতুন ব্র্যান্ড হবে, আমি একটা লোগো বানাবো, বা আমার খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হবে, হ্যাঁ, যে ইভেন্টে আমার ব্যাকড্রপ বা ডিজিটাল ডিসপ্লে, এই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কাজ করতে হবে, এটা আবার আমি ক্যানভার উপর ডিপেন্ডেন্ট হব না। তো আমরা যখন কাজ শুরু করতেছি, একটা জায়গাতে কাজ করতেছি, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ কি। সহজ কাজগুলো ম্যাক্সিমামই পৃথিবীতে এটা রোবট দ্বারা রিপ্লেসড হবে, স্লোলি অথবা ফাস্টার। তার মানে কি তখন মানুষজন না খেয়ে থাকবে না। এক সময় ধরেন ওই গরুর গাড়ি চলতো, তখন হচ্ছে মানুষ গরুর গাড়ি চালিয়ে হচ্ছে জীবিকা নির্বাহ করতো, এখন গরুর গাড়ি চলে না। তার মানে কি ওই লোকগুলো না খেয়ে আছে? লোকগুলো কিন্তু না খেয়ে নাই। হ্যাঁ, এখন এই লোকগুলোর মধ্যে যারা ফাস্টার, দ্রুত নেক্সট লেভেলের জন্য প্রিপারেশন নিয়েছে তারা খুব ভালো আছে, যারা নেয় নাই তারা কষ্ট করে চলতেছে আর কি। কোনো রকম ক্লায়েন্ট কমে গেছে, একদিন কাজ থাকলে আরেকদিন থাকে না। তো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম, হ্যাঁ, যে কেউ অ্যাওয়ার্ড পাচ্ছে বেসিসে, এট দ্য সেম টাইম একজন মাসে হচ্ছে একটা কাজ পাওয়ার পরে আর সেকেন্ড কাজ পায় না, থার্ড কাজ পায় না। সো এই জিনিসগুলো চলতে থাকবে। এআই অবশ্যই এটাকে খুব লাইটলি নেওয়া যাবে না যে আমার কিছুই হবে না, এরকমও চিন্তা করে যাবে না। আবার এআই আসতেছে বলে হচ্ছে গিয়ে মানে ওই মানে অচিন্তা করার কিছু, সরি, মানে একদম লাইফ ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, এরকমও না। বাট আমরা যদি কন্টিনিউয়াস মুভমেন্টে থাকি, মানে যদি এমন হয় আমরা সবসময় ক্লাস 10এই পড়ি, তাহলে আমাদের চিন্তার অনেক কিছু আছে। বাট যদি এরকম হয় যে আমরা আজকে 10 আছি, তারপর ম্যাট্রিক দিছি, তারপর ইন্টারে উঠছি, ইন্টার শেষ হয়েছে, ইউনিভার্সিটিতে গেছি, তাহলে চিন্তার কোনো কিছু নাই। এআই আসবে, বাট আমরা যেহেতু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, সো উইল বি লাইক ওয়েল অ্যাহেড অফ এআই। যেমন এখন কিন্তু কন্টেন্ট নিয়ে প্রচুর কাজ হয় আর কি, হ্যাঁ, মানে এখন কন্টেন্ট হচ্ছে গিয়ে এআই দিয়ে অনেক অংশে রিপ্লেস হয়েছে। এখন আমি নিজেও ইউজ করি মাঝে মাঝে ফর সাম লাইক শর্ট কপি, তারপরে অ্যাড কপি। এখন এটা যেমন আমার মানে টাইম সেভ করছে, আবার আমি কিন্তু 100% এআই এর উপরে মানে ডিপেন্ডেন্ট না। এআই আমার টাইম সেভ করছে, বাট ওইখানে কিন্তু আমার কিছু অ্যাড করতে হয়েছে। সে আমাকে যে টেমপ্লেটটা দিয়েছে ওইখানে আমার মডিফাই করতে হয়েছে, মানে মডিফাই করার স্কিলটাও কিন্তু ডেভেলপ করতে হবে। সো ওইভাবে যদি আমরা কাজ করি তাহলে এআই, ইভেন এআই ক্যান বি মাই অপরচুনিটি। হ্যাঁ, যেটা যে শিশির ভাই লাস্টে বললেন যে ক্যানভার ডিজাইনগুলোও তো ডিজাইনাররাই দেয়।
সো এআই Right. যে ডিজাইন করবে তার জন্য ব্যাকএন্ড যে এলিমেন্ট, যে লার্নিং, যে প্রসেস, দ্যাট ক্যান বি ইওর অপরচুনিটি ইফ ইউ ক্যান। রাইট, সো আমরা অনেকক্ষণ কথা বলতেছি, অনেক গল্প করতেছি, সো অনেক বিষয় জানতেও পারতেছি। আমরা একটা কোয়েশ্চেন নিব এই মোমেন্টে, সেটা হচ্ছে রেদওয়ান ভাই কোয়েশ্চেন করছে, রেদওয়ান বলা ভাই যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাবো। সো এটাও আমি নাহিদ ভাইয়ের কাছেই বলতেছি, নাহিদ ভাই যদি শেয়ার করেন দেন শিশু ভাই অ্যাড করতে পারেন আমাদের সাথে আরো কিছু বিষয়। আচ্ছা, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া আসলে খুব কঠিন কোনো কিছু না। এটা হচ্ছে আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে যে মার্কেট প্লেসের বাইরে কোন কোন জায়গাতে ক্লায়েন্ট থাকে। সো এটা অনেকগুলো ওয়ে হতে পারে। একটা হচ্ছে যে ক্লায়েন্ট আমার কাছে আসবে, আরেকটা হচ্ছে আমি ক্লায়েন্টের কাছে যাব। সো মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে সহজ একটা রাস্তা হচ্ছে এসইও করা। মানে আপনি যে সলিউশনটা দিচ্ছেন এই সলিউশন রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটটাকে গুগলে র‍্যাঙ্ক করে রাখা। গুগলে র‍্যাঙ্ক করে থাকলে যেটা হবে, কেউ যখন সার্চ করতেছে, মানে কেউ যখন সার্চ করে তখন কিন্তু হি ইজ রেডি টু বাই। সো এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস, যে সে ডিসাইডেড সে কিনবে। আপনার শুধু প্রুফ করতে হবে আই এম দ্য বেস্ট ওয়ান, সেল হয়ে যাবে। আর অন্য যে চ্যানেলগুলো, যে লাইক হচ্ছে আমরা বিভিন্ন ফোরাম নিয়ে কাজ করতে পারি, যে ফোরামগুলোতে আমার এই টার্গেট পিপল গুলো থাকে। আবার আমি যেটা বলছিলাম যে আমি ডিজাইনার, আমার সাথে অনেক সেলারের কানেকশন আছে যারা পিউডি নিয়ে কাজ করে। সো দে ক্যান বি মাই পটেনশিয়াল কাস্টমার, তাকে আমি ডিজাইন দিয়ে হেল্প করতে পারি। আবার আমার সাথে অনেক ডিজিটাল মার্কেটারের কানেকশন আছে যারা সার্ভিস প্রোভাইড করে, সো তাদের ক্লায়েন্টদেরকে আমি লোগো বানায় দেব কিনা, সেরকম একটা পার্টনারশিপ নেটওয়ার্ক তৈরি করা যায়, যে উইন উইন সিচুয়েশনে, যে মার্কেটার যারা আছে তাদের যখন গ্রাফিক্যাল নিড লাগবে, সো দে উইল নক হিম। আবার এই গ্রাফিকের কাজ যারা করতেছে তাদের যখন মার্কেটার লাগবে, সো দে উইল রেফার। এটা একটা রাস্তা হইতে পারে। থার্ড হইতে পারে হচ্ছে গিয়ে আপনার ওই লাইক অনেক জব পোস্ট হয় আর কি, লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার। এখন আমি হচ্ছে গিয়ে জব করব না, বাট ইট ডাজন্ট মিন আমি তাকে রিচ করতে পারবো না, বিকজ সে জব পোস্ট দিয়েছে মানে হি নিড দ্যাট সলিউশন। সো যদি তাকে কনভিন্স করা যায় যে ইউ ক্যান অলসো গেট দিস সলিউশন ইন ফ্রিল্যান্স মোড, এন্ড ইট ক্যান বি ইওর কস্ট সেভিং ওয়ে, মেবি হচ্ছে গিয়ে এখান থেকেও কাজ পাওয়ার জায়গা আছে। তবে মার্কেট প্লেসে যেহেতু ক্লায়েন্ট রেডি থাকে কেনার জন্য, মার্কেট প্লেসে আপনার প্রোফাইলটাই আপনার অ্যাকচুয়ালি পোর্টফোলিও, যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে থাকে না। সো এই জন্য আবার কিছু হিউম্যান সাইকোলজি, ব্র্যান্ডকে আমি কিভাবে হাইলাইট করব, এরকম কিছু এডিশনাল মার্কেটিং নলেজ হয়তো একটু ডেভেলপ করা লাগবে, অথবা পরিচিত মার্কেটার যারা আছে তাদের সাথে কফি খেতে খেতে একটু কনসাল্ট করলে দেখবেন যে দে ক্যান অ্যাকচুয়ালি গাইড ইউ, যে এই নাম্বারটা আপনি হাইলাইট করেন, এই জায়গাটাতে আপনি ফোকাস করেন। মানে আপনারা যেমন কালারে খুব এক্সপার্ট, মার্কেটাররা আবার হচ্ছে কি নাম্বারস, ডেটা, ওয়ার্ড, এই জায়গাগুলোতে একটু এক্সপার্ট হয়। সো দে ক্যান গাইড ইউ অন দ্যাট। বাট এটা খুব বেশি কঠিন কিছু না, শুধু আপনার ওই রিস্কটা নিতে হবে আর কি, যে মার্কেট প্লেসে যেমন আমি বিট করে কাজ পেয়েছি, ফাইবারে গিগ খুলে কাজ পেয়েছি, আই নিড টু মানে বিল্ড দ্যাট এনভায়রনমেন্ট। আমার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট দেখলে মনে হবে যে হি ইজ সামওয়ান আই ক্যান ট্রাস্ট, এখানে আমার পোর্টফোলিও গুলো থাকবে, আমি এটাকে এসইও করব। ওই ইনভেস্টমেন্টের সাহসটা যদি একবার নিয়ে ফেলেন, দ্যাটস ইজি। মানে ওই রকম কঠিন কিছু না। রাইট, গ্রেট। সো আরেকটা পয়েন্ট হচ্ছে, মাহফুজ ভাই একটা অ্যাড করছো যে এআর, উনি যেটা বলছিলেন এটা আসলে এআই না, আমি মিস্টেক করেছি। এআর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, যেটা ফেসবুক করতে যাচ্ছে আর কি, মেটাভার্স, যেটা ওরা করতে যাচ্ছে। দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড। সো যখনই একটা নতুন ওয়ার্ল্ড, তার মানে সেই ওয়ার্ল্ডে অনেক কিছু লাগবে। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি। মানে এনএফটি এই টাইপের যে সমস্ত ডিজাইন গুলো আছে, এগুলো তো প্রি লেভেল এখন হাইপ চলছে, এটা তো আপনারা সবাই জানেনই অলরেডি। সো ওই প্যাটার্নের ডিজাইন কনসেপ্ট নিয়ে যদি কাজ করা যায়, সেক্ষেত্রে আসলে মানে পসিবিলিটি আরেকটা নতুন জায়গা খুলে দিচ্ছে আর কি। মানে মেটাভার্স টাইপের যে সমস্ত জিনিসগুলো আসতেছে, ইভেন আমরা আর্থ 2.0 নামক একটা আরেকটা জিনিসও জানি, যেখানে হচ্ছে আপনার অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গা সেল হয়ে গেছে। আইফেল টাওয়ার, বিভিন্ন জায়গা হচ্ছে সেল হয়ে গেছে ভার্চুয়ালি। সো ওই জায়গাগুলোতে কিন্তু মানুষজন আবার যেটা করতেছে, তাদের বাসা বাড়িতে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন রাখতেছে, মানুষজন হচ্ছে ভার্চুয়ালি ঘুরতে যাচ্ছে। সো ওইখানে কিন্তু এনএফটির প্রয়োজনীয়তা এবং হচ্ছে ওই সমস্ত ভার্চুয়াল ডিজাইনের প্রয়োজনীয়তা আসতেছে। সো একটা নতুন জিনিস আসা মানে কিন্তু ওইখানে অপরচুনিটি, এবং ওখানে ফাস্ট মুভিং অ্যাডভান্টেজ যদি নেওয়া যায় এবং ওই রিলেটেড কাজ করা যায়, তাহলে কিন্তু ওইখানেও একটা ভালো ক্যারিয়ার করার কিন্তু একটা সুযোগ আছে। যদিও ইনিশিয়াল লেভেলে যেমন শিশু ভাই যেমন একদম শুরুতে বলেছিলেন যে উনি যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তেমন কোনো রিসোর্স ছিল না, অনেক কষ্ট করেছেন। সো সেম ভাবে এই নতুন দিগন্ত যেগুলো উন্মোচিত হচ্ছে, সেই জায়গাগুলোতেও আপনাকে কষ্ট করতে হবে, বাট আপনি যদি এখন থেকে কাজ করেন ভালো মতো, তাহলে কিন্তু ফাস্ট মুভিং অ্যাডভান্টেজ আসতেছে আর কি।
সো আমরা অনেক আলোচনা করেছি, অলমোস্ট ১ ঘন্টার মতো আমরা ডিসকাস করেছি। এখনো পর্যন্ত অনেকে আমাদের সাথে আছেন অ্যান্ড হচ্ছে আমরা আর কোয়েশ্চেন নিব না। আমরা দেখি যদি ১টা ২টা নেওয়া যায় নিব। বাট একটা পয়েন্ট আমি আরকি আলোচনা করতে চাই, তুলতে চাই, সেটা হচ্ছে আমাদের যেই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি বা ডিজিটাল ইন্ডাস্ট্রি যেটা, আরো যদি স্পেসিফিক করে ধরেন গ্রাফিক ডিজাইন যে ইন্ডাস্ট্রিটা বা অলমোস্ট সব ডিজিটাল ইন্ডাস্ট্রিগুলোই দেখা যায় যে ফ্রিল্যান্স ফোকাস, লাইক আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো তারা হচ্ছে বানায় দিচ্ছে অ্যান্ড সামওয়ান মেকিং আ ব্র্যান্ড অ্যান্ড সেটাকে সে রিসেল করতেছে। সো এই জায়গা থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? বা আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি হয়তো একটা ক্লায়েন্টের জন্য করে দিচ্ছি, বা ওই কাজটা কি আমি নিজেই ব্র্যান্ডেবল করে সেল করতে পারি কিনা, বা আমি নিজেই অ্যাজ এ ওটাকে বিজনেস হিসাবে রূপান্তর করতে পারি কিনা। যেমন প্রিন্ট অন ডিমান্ডের কথা যদি আমরা বলি, ডিজাইনটাকে সে পিওডিতে কনভার্ট করে সেল করতেছে, বাট দেখা যায় মোস্ট অফ দ্য ডিজিটাল যে সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি বা কাজ করি, যারা ফ্রিল্যান্সার আছে, তারা কিন্তু ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসেই থাকতে চাচ্ছে বা ফ্রিল্যান্সিং কাজগুলি করতে যাচ্ছে। এর বাইরে গিয়ে আমার ক্লায়েন্ট ওই কাজটা নেওয়ার পর এটা দিয়ে কি করতেছে, আমি ওই কাজটা করি বা আমিও ওই বিজনেসটাতে ঢুকি, এই জায়গাতে আসলে মানুষের মোটিভেশনটা একটু কম বলে আমি মনে করি। সো এইটা কিভাবে রিকভার করা যায়, বা আমাদের আসলে নেক্সট লেভেলে যেতে গেলে তো অবশ্যই ওই জায়গায় যেতে হবে। লাইক আমি নিজে গার্মেন্টস দিতাম, এখন আমাকে ব্র্যান্ড করতে হবে, আদারওয়াইজ উপায় নাই। আদারওয়াইজ অনেক কম্পিটিশন, অনেক এরকম গার্মেন্টস অনেক আছে, অনেক বেশি এখন আরএমজি সেক্টর অনেক ভালো করতেছে। আমি যদি নিজের ব্র্যান্ড না করতে পারি তো লাভ নাই। সো ডিজিটালি কিন্তু এটা আবার খুবই ইজি। সো এই জায়গাটাতে আসলে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, আমরা যদি এটা নিয়ে একটু ডিসকাস করি। আমার মনে হয় ভাইয়া প্রথমে আমাদের স্কিল জেনারেট করার জন্য, কারণ প্রথমে যদি বলি আমরা কিন্তু একজন একজন ক্লায়েন্টকে খুব ভালো সার্ভিস দিতে পারবো না, কারণ আমি মাত্র শিখলাম 3 মাস আমার শেখার বয়স। তো এখনই কিন্তু চাইলে ভালো লেভেলে একটা ডিজাইন প্রোভাইড করতে পারবো না, হয়তোবা ছোট ছোট ক্লায়েন্টের কাজ করতে পারবো। এভাবে ক্লায়েন্টের কাজ করে 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 একটা সময় যখন আমি খুব প্রফেশনাল হয়ে যাব, বা আমি যখন চিন্তা করতে পারবো যে হ্যাঁ আমি একটা কোম্পানি রেজিস্টার করতে পারি, বা সেই কোম্পানির থ্রুতে হচ্ছে আমি আমার সার্ভিসটা সেল করব, এটা কিন্তু আসলে পসিবল। এবং একটা সময় যেয়ে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা নিজস্ব একটা ব্র্যান্ড এস্টাবলিশ করে ফেলা উচিত। এবং সেটা পিওডি হতে পারে, বা হচ্ছে গার্মেন্টস সেক্টরের কথা যেটা বললেন, যে নিজেই একটা কোনো গার্মেন্টস খোলা যায় কিনা, প্রিন্টিং বা কিছু একটা। হয়তো প্রথমে আপনি ওয়ার্কার হিসাবে কাজ করলেন, প্রথমে হয়তো ওয়ার্কার হিসাবে কাজ করলেন, যেমন ফাইবার বা আপওয়ার্কে আমরা কিন্তু ওয়ার্কার হিসাবে কাজ করতেছি, কাজ পাচ্ছি, কাজ করতেছি, তাই না? তারপরে তার সাথে আর কোনো কানেকশন নাই বা কানেক্টিভিটি নাই। কিন্তু একটা সময় যদি আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে পারি আমার নিজের নামে, আমি কামরুজ্জামান শিশির, এটা আমার ব্র্যান্ড, এবং আমি হচ্ছে এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি, তাহলে কিন্তু জিনিসটা আপনার জন্য একটা কমফোর্টেবল হয় ভবিষ্যতের জন্য, যে আমি যে কাজগুলা করি, যেগুলা করতে আমি পছন্দ করি, সেগুলো আমার প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টগুলো আমি উইলিংলি সেল করতে পারতেছি মানুষের কাছে সরাসরি। সো এখানে বোধহয় বিজনেস মাইন্ডসেটেরও একটা বিষয় আছে, যে আমাকে একটু বিজনেস অবশ্যই, অবশ্যই। আসতে হবে, এন্ড হচ্ছে আমাকে একটু রিস্ক নিতে হবে। মানে যখন আমি ক্লায়েন্টের কাজ করতেছি তখন কিন্তু আমাকে ক্লায়েন্ট পে করতেছে, আমি কাজ করতেছি, শেষ, আমি কাজ করে ঘুমাই যাচ্ছি। যখন আমি শর্ট টাইম রিলেশনশিপ আর কি। রাইট, বাট যখন আমি অ্যাজ এ বিজনেস চিন্তা করছি, তখন কিন্তু আমাকে অনেক প্রোডাক্ট বানাতে হচ্ছে, সব প্রোডাক্ট হয়তো সেল হবে না, আমি ডিসপ্লে করে রাখছি, মানুষজন আসতেছে যাচ্ছে আমার সাইটে বা পারচেজ করতেছে, সবাই তো সেল হচ্ছে না। সো এই রিস্ক নেওয়ার মেন্টালিটিটাও মনে হয় আমাদের আর কি ইমপ্রুভ করা দরকার। নাহিদ ভাই যদি আর কিছু অ্যাড করেন আর কি এই পার্টে। হ্যাঁ, এটা হচ্ছে কি ওই মানে আমার যেটা মনে হয় যে এটা আসলে চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে ধরেন ওই রিয়েলিটি যেটা হচ্ছে আমাদের আর ইউএস এর একটা মানুষের থিংকিং, ফ্যামিলি সবকিছু এক না। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে ধরেন বাইরের দেশের একটা কালচার যেটা অনেক আগে থেকে এস্টাবলিশ, যে আপনি ট্যালেন্টেড, ইনভেস্টর এখানে ইনভেস্ট করতেছে, আপনার হয়তো টাকা নিয়ে চিন্তাই করতে হচ্ছে না। আবার আপনার লাইফ স্টাইলটাও হচ্ছে গিয়ে ধরেন আপনি আপনার ওয়াইফ কাজ করতেছে, আপনি কাজ করতেছেন, হ্যাঁ, তাদের এত ফ্যামিলি রেসপন্সিবিলিটি নেওয়া লাগে না, নিউক্লিয়ার ফ্যামিলি। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ওই আমরা ওইটা দেখে আমাদের আসলে রিস্ক নেয়ার মানে মেন্টালিটি ছোটবেলা থেকেই একটু কম গ্রো করছে। আর ওই সামহাউ যেটা হয় যে আমরা তো পার্শ্ববর্তী দেশগুলো বা নিজেদের সিনিয়র মানে যারা আছেন তাদেরকে দেখে মোটিভেটেড হই। তো আমরা যখন ধরেন গ্রো হইছি, আমরা সার্ভিস বেসড অনেক কোম্পানি দেখে মোটিভেটেড হইছি, বা হচ্ছে গিয়ে ধরেন এই মানে নিজের ব্র্যান্ডের চাইতে আমরা দেখেছি যে বাকি 10টা কোম্পানি দে আর অ্যাকচুয়ালি ডুইং ইট, যে তারা হচ্ছে সার্ভিস সেল করতেছে হয় মার্কেটপ্লেসের বাইরে। সো এইটা হচ্ছে গিয়ে দেখে যেহেতু আমরা গ্রো হইছি, সো সামহাউ আমরা ওই জায়গাতেই চলে গেছি।
বাট আমাদের পরের জেনারেশন মেবি অলরেডি ধরেন বাংলাদেশে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নট অনলি পরের জেনারেশন, আমাদের জেনারেশনে অনেকে আছে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে, হ্যাঁ, তারা কিন্তু অনেক ভালো করতেছে ডিজিটাল চেঞ্জেস আস্তে আস্তে আসবে। বাট আপনি যেটা বললেন মাইন্ডসেট, আস্তে আস্তে ধরেন মাইন্ডসেটটাও গ্রো করবে পরের জেনারেশন হয়তো বা ধরেন মানে এখন যেটা হয় যে সবাই কিন্তু এখন আইটি নিয়ে ভাবে, বাট যেটা 8-10 বছর আগে ভাবে নাই। তো 8-10 বছর আগে আমরা ছিলাম এক্সেপশন যারা কাজ করতেছি, যারা আমাদের আগে কাজ করতেছে তারা তো একদম মানে দুর্লভ আর কি, হ্যাঁ। এখন কিন্তু ব্যাপারটা এরকম না, অনেকেরই হচ্ছে গিয়ে মানে দে নো অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি। সো এই চেঞ্জেসটা আসবে, আমরা হয়তো এটাকে এক্সপার্টাইট করতে পারি আমরা যদি ধরেন এই ব্র্যান্ড ওয়াইজ যে অ্যাডভান্টেজ গুলো, টিম ওয়ার্কের অ্যাডভান্টেজ গুলো, হ্যাঁ, এটা যদি দেখাইতে পারি। এখানে আরেকটা জিনিস যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে সার্ভিস বেস বিজনেস বা ফ্রিল্যান্সিং মডেলটা কিন্তু মানে অনেক বেশি লম্বা সময় লাগে না প্রফিটে যেতে, মানে কাইন্ড অফ আমি টাইমের এগেইনস্টে মানি মানে চার্জ করতেছি। প্রোডাক্ট বেস বিজনেসে কিন্তু হচ্ছে গিয়ে একটা লম্বা সময় পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হয়। এই জায়গাটা আমরা কিন্তু ধরেন সামহাউ আমরা মানে আমার কিছু ক্লায়েন্ট বা আমার কিছু মানে ফ্রেন্ডস যারা হচ্ছে গিয়ে যেমন ইন্ডিয়া বা অন্যান্য দেশ থেকে, তো তারা মাঝে মাঝে আমাকে বলে আর কি গল্প করতে করতে যে মানে তোমরা লং টার্ম প্ল্যান কম করো, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে অলওয়েজ ইনস্ট্যান্ট কম পেলেও খুশি, হ্যাঁ, বাট লং টার্মে অনেক হচ্ছে গিয়ে বেশি পাবা ওইটাতে খুশি না, হ্যাঁ। সো সামহাউ এটা কিন্তু ট্রু, হ্যাঁ। সো এটাও আরেকটা জিনিস যে একটা প্রোডাক্ট বেস বিজনেসে, হ্যাঁ, ধরেন আমি freelancer.com এ গেলাম বা ফাইবারে বা আপওয়ার্কে গেলাম, আমি হচ্ছে গিয়ে $30 একটা কাজ ম্যানেজ করলাম, ওয়াও আই গট $30, হ্যাঁ। বাট ওই আপনার বিউটিতে কি হবে আর কি, যে একটা ডিজাইন করলাম, ফেসবুকে অ্যাড রান করলাম, প্রথম অ্যাড থেকে সেল হইলো না, হ্যাঁ, $1 চলে গেল, হ্যাঁ। ফার্স্টে ডিমোটিভেশন চলে আসলো। বাট উইনিং ক্যাম্পেইনটা পেয়ে গেলে যে ইট ক্যান বি লাইক 100K ইন এ মান্থ অর ইন কাপল অফ মান্থ, এই ফিলিংটাই আসে না। সো এটা একটা জিনিস, এটার জন্য হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে বেশি বেশি কথা বলতে পারি। তারপরে ধরেন প্রোডাক্ট বেস বিজনেস বা এই ধরনের বিজনেসে ব্র্যান্ড দাঁড় করিয়ে যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে বারবার সামনে আনতে পারি, যেটা হচ্ছে একটু হলেও হচ্ছে পরের জেনারেশনকে একটু পুশ করবে আর কি, যে think about long term rather than short term opportunities. আর আমরা যারা ধরেন একটা সার্টেন টাইম পর্যন্ত ধরেন একা একা কাজ করতেছি বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতেছি, সো দিস ইজ রাইট টাইম ফর আস টু বিল্ড আওয়ার ওন টিম। অনেকেই আছে যে স্টিল দে আর ডুইং ভেরি গুড অন মার্কেটপ্লেস বাট দে আর নট থিংকিং অ্যাবাউট দেয়ার ওন টিম। সো এই জায়গাটা তো আসলে টিম ওয়ার্ক নিয়ে কাজ করার বা চিন্তা করার একটু মানে স্কোপ আছে, এবং আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। এন্ড ইভেন আমরা যদি এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের পাশের দেশে দেখি, আমাদের মানে ইন্ডিয়াতেই দেখেন, মানে দে আর এক্সপোর্টিং থাউজেন্ডস অফ সিইওস। আজকে আপনার এলন মাস্ক হচ্ছে একটা রিটুইট করছে আর কি, যে একজনের পোস্টে যে ইন্ডিয়াতে হচ্ছে মানে ইন্ডিয়ান সিইও হচ্ছে পুরো ইউএস এর সবগুলো প্ল্যাটফর্ম গুলোতেই অলমোস্ট বসে আছে। এন্ড এলন মাস্কের ভাষ্য মতো যে ইন্ডিয়া হচ্ছে ইউএস কে খুব হেল্প করতেছে এক্সপোর্টিং সিইওস লাইক। সো আমরা যদি আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের কালচারালি বলেন বা সবকিছুতে বলেন, ইন্ডিয়া কিন্তু আমাদের খুবই কাছাকাছি, মানে আমরা অলমোস্ট তাদের মতে, আমরা তাদের কাছাকাছি বিষয়। সো আমাদের মধ্যে যদি সেই মাইন্ডসেটটা আমরা একটু ডেভেলপ করি। আর আরেকটা পার্ট আমার যেটা মনে হয়, কমিউনিকেশন স্কিল আমাদের আসলে অনেক দুর্বলতা আছে, আমরা নিজেদেরকে খুব ভালো মতো এক্সপ্রেস করতে পারি না। সো কমিউনিকেশন স্কিলটা যদি একটু ডেভেলপ করা যায়, তাহলে নিজের যে স্কিলটা আছে সেটা মনে হয় সেল করাটা একটু ইজি হবে আর কি, ওই যে ব্র্যান্ডেবল। এবং মানে আমি ওই প্রচুর ইন্ডিয়ানদের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি কাজ করেছি, সো আমি যেটা দেখেছি তারা কিছু অ্যাডভান্টেজ পায়। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু তাদের অনেক বড় দেশ এবং এক দেশের মধ্যে আসলে 26-27টা ডিফারেন্ট তাদের প্রত্যেকটা স্টেটই তো ধরেন ডিফারেন্ট, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। তো ওই জায়গাতে তারা সামহাউ ওই ডিফারেন্ট কালচার দেখে কিছুটা অ্যাডভান্টেজ পায়। আমাদের কিন্তু বাংলাদেশে এই সুযোগ নাই, আপনি বান্দরবন ছাড়া সব জায়গায় একই রকম। একমাত্র বান্দরবনে গেলে উইল গেট সাম ডিফারেন্ট ফিলিং, মানে পাহাড়ি এলাকাটা, হ্যাঁ, বাট বাকি সব জায়গায় হচ্ছে একই রকম। ওরা এখানে একটা অ্যাডভান্টেজ পায়। সেকেন্ড হচ্ছে তাদের মানে একাডেমিক্যাল লাইফ থেকেই হোক বা পরিবেশগত বা ওই কালচারাল কারণেই হোক, তাদের ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে অনেক ভালো, মানে তারা সামহাউ ম্যানেজ করতে পারে। নেগোসিয়েশন স্কিলও ভালো, তাদের ওই যে আপনি যেটা বললেন কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নেগোসিয়েশন, এটা আসলে আমাদের ঘাটতি। এবং এটা ঘাটতির জন্য আসলে ওই অনেকগুলো জিনিস আসলে মানে প্যারালালি এটার সাথে কানেক্টেড। এক হচ্ছে ধরেন আপনি দেখবেন যে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে হচ্ছে কি হোস্টেলে বা মেসে থেকে পড়াশোনা করছে, তাদের কমিউনিকেশন স্কিল ভালো হয়।
হ্যাঁ, কম্পেয়ার টু আমরা যারা ফ্যামিলিতে ছিলাম। So আমরা যারা ফ্যামিলিতে ছিলাম আমাদের কি হচ্ছে যে সন্ধ্যার মধ্যে বাসায় ঢুকতে হবে। মা-বাবা হয়তোবা ধরেন খাবার রেডি করে রাখছে, মা রেডি করে টেবিলে দিয়ে গেছে। খুব বেশি মানুষের সাথে মিশতে হয় নাই। বাট যারা মেসে ছিল তাদের কিন্তু পুরাই উল্টো। হ্যাঁ, তারা ভালো মানুষ, খারাপ মানুষ, হ্যাঁ, মেসে ডিফারেন্ট টাইপ অফ পিপল থাকতো। সে কিন্তু প্রফেশনাল লাইফে গিয়ে দেখবেন অ্যাডভান্টেজ পায়। সে যেকোনো কালচারের সাথে হয়ে যেতে পারে। সো ইন্ডিয়ানরা এই অ্যাডভান্টেজটা পায়। হ্যাঁ, তাদের এই মানে মাল্টি কালচার থাকার কারণে, এবং তারা কিন্তু প্রচুর পড়াশোনা করার জন্য ধরেন সে হচ্ছে কলকাতার, বা তার ইউনিভার্সিটি হচ্ছে ধরেন ব্যাঙ্গালোর বা ধরেন মুম্বাই। সো এই যে স্টুডেন্ট লাইফ থেকে তার যে মুভমেন্টটা, এটা তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয়। সো এটা ট্রু। এবং তারা এই জায়গাতে, মানে আমি যেহেতু কাজ করেছি আমি দেখেছি তারা আসলেই অনেক স্কিলড। কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ডেটা নিয়ে কথা বলতে হয়, কিভাবে নেগোশিয়েট করতে হয়। হ্যাঁ, এবং ওই আরেকটা জিনিস যেটা হয় যে গ্লোবাল কমিউনিকেশনে আপনার আমার রিটেন কমিউনিকেশন যতটুকু ভালো হয়, ভার্বাল কমিউনিকেশনে ওরাও একটা অ্যাডভান্টেজ পায়, বিকজ হচ্ছে যে ওরা ইন্টারনালি ইংরেজি বলে অনেক অভ্যস্ত। আমাদের পরের জেনারেশন কিন্তু দেখবেন যে তাদের ইংরেজি নিয়ে তেমন একটা সমস্যা নাই। বাট আমরা যারা ধরেন বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, হ্যাঁ, ওই সময়টা আমাদের কিন্তু ধরেন ইংরেজি কথা বলা লাগে নাই, তো ফ্যামিলিতেও বলা হয় নাই। হ্যাঁ, মানে রোল যে ওই ল্যাঙ্গুয়েজে যখন প্রচুর দক্ষতা থাকে তখন কিন্তু চেহারার মধ্যে একটা কনফিডেন্ট ফুটে ওঠে। যখন ওখানে দক্ষতা নাই তখন ওই কনফিডেন্ট লেভেলটা এখানে ফুটে ওঠে না। বাট মানে অনেক অপরচুনিটিস আছে এই ৩-৪টা জায়গাতে যদি কাজ করা যায়। হ্যাঁ, আর আমার যেটা মনে হয় আর কি যে বাংলাদেশে প্রচুর ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং হওয়া উচিত। বিকজ আমাদের সবারই ইনক্লুডিং মাইসেলফ ম্যানেজমেন্টের জায়গাতে অনেক লার্নিং অপরচুনিটিস আছে, এবং এইটা যদি একবার ডেভেলপ করা যায় পরবর্তী গ্রোথ গুলো অনেক সহজ হয়ে যায়। রাইট। সো কমিউনিকেশন স্কিলের পার্টে আমি যারা দেখতেছেন তাদের জন্য সাজেশন থাকবে যে মানে মানে আমরা যেখানে থাকি না কেন, বা নাহিদ ভাই যে পয়েন্টগুলো বলেন যে মাল্টিকালচারাল যে বিষয়গুলো ইন্ডিয়ানদের ক্ষেত্রে আছে আমাদের নাই, ইটস ট্রু। বাট হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ বর্ডারলেস, এন্ড আমরা কিন্তু অনলাইনে এখন এই সব কাজগুলো করতে পারবেন। কমিউনিকেশনের জন্য কিন্তু মানে নট নেসেসারি যে আপনাকে বাইরে যেয়ে করতে হবে। অনেক অ্যাপস আছে যেখানে হচ্ছে আপনি অন্য আরেকজন যে ইংরেজিতে কথা বলতে চায় তার সাথে আপনি ফেস টু ফেস কথা বলতেছেন। হ্যাঁ, অনেক ধরনের অ্যাপস আছে যেখানে আপনি চ্যাট করতে পারবেন। ইভেন আপনি কমিউনিকেশন স্কিল ভালো কিনা সেটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনি স্ট্যাটাস দিলে কয়টা লাইক পড়ে। সো আপনি আপনার মনের ভাষাটাকে বুঝায় বলছেন কিনা, নাকি আপনি স্ট্যাটাস দিচ্ছেন একটা, আপনার লোকজন হচ্ছে কমেন্ট করতেছে আরেকটা, যে আপনার কথা হয়তো বুঝে নাই। সো এটাও কিন্তু ভ্যালিডেট করার সুযোগ আছে। সো এটা আস্তে আস্তে কাজ করলে ইমপ্রুভমেন্ট হলে আমার মনে হয় মানে বায়ারের ক্ষেত্রেও সেম ভাবেই কাজ করে। শিশির ভাইকে আমি বলছিলাম আধা ঘন্টার কথা, বাট এখানে 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। শিশির ভাই, উই আর সো সরি ফর দ্যাট, কারণ অডিয়েন্সদের কোয়েশ্চেনস এন্ড অনেকগুলো বিষয় আমরা জানতে পারতেছি, ইভেন আমি নিজে অনেক কিছু শিখতে পারতেছি। দ্যাটস ওয়াই মানে আড্ডা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না। লাস্ট পয়েন্টে শিশির ভাই কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ, আমি হচ্ছে ওই কমিউনিকেশন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। যেহেতু অনেকদিন ধরে ফ্রিল্যান্সিং করতেছি, তো ক্লায়েন্টের সাথে আসলে কি যারা অল্প মোটামুটি ইংলিশ জানে, ইংলিশ তো যারা জানে না এটা অবশ্যই একটা ব্যারিয়ার। কিন্তু অনেকে দেখা যাচ্ছে জানে বাট একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারে না বা ম্যানিপুলেট করতে পারে না। এই স্কিলটা কিন্তু ডেভেলপ করার একটা খুব দরকার আছে। যেমন আপনি আমার কাছে আসছেন, আরো কিন্তু আমার মতন ১০০ জন, ২০০ জন বা ১,০০০ জন ডিজাইনার আছে এই নিশ নিয়ে কাজ করতেছে। তাহলে আপনি আমাকে কেন নিবেন? অবশ্যই স্পেশাল কোনো এবিলিটি আমার থাকতে হবে। এক হচ্ছে আমার পোর্টফোলিও, যেটা দেখে সে আমার কাছে আসছে। দ্বিতীয় হচ্ছে আমার কমিউনিকেশন। অর্থাৎ সে যখন আমার জালে মাছ যখন ধরা পড়ল, তাকে আর বেরোতে দেওয়া যাবে না। আমাকে যেভাবে হোক ওকে ম্যানিপুলেট করতে হবে। আমার ইংলিশ যদি দুর্বলও হয়, অব সবসময় আমি একটা জিনিস দেখছি যে হচ্ছে যারা নেটিভ আমেরিকান বা হচ্ছে আ বাহিরের দেশে যারা, তারা কিন্তু এই বিষয়গুলা খুব একটা মানে ন্যারো মাইন্ডে দেখে না যে এ হচ্ছে ইংলিশে দুর্বল। কিন্তু আমরা যারা বাঙালি আছি এরাই হচ্ছে সমস্যার মূল। ধরেন আমি যদি একটা কথা বলতে গিয়ে এখন মিস্টেক করে ফেলি, কোথাও একটা ইংলিশ বলতে গিয়ে যদি আটকায়া যায়, গ্রামারে যদি মিস্টেক হয়, তো পাবলিক কমেন্ট করে মনে করেন যে ধুয়ে দিবে। আরে ভাই ভুল করছে কি যে বললাম? ভাব দেখাইতেছে ইংরেজিতে বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, ভাব দেখাইতে যেয়ে আটকায়া গেছে। তো মনে করেন যে আপনি আটকানোই ছিলেন আর বেরোইতে পারলেন না ওখান থেকে। বাট আমরা যখন নেটিভদের সাথে কথা বলি তখন হয় কি, ওরা খুবই এই জায়গাটাতে হচ্ছে ছাড় দেয়। যে ঠিক আছে ও তো আসলে নেটিভ আমেরিকান না বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোর হচ্ছে নেটিভ না। তো ভুল করতেই পারে। ওটাকে ওরা নিজেরাই কারেকশন করে নেয় এবং বলেও না যে তোমার এখানে ভুল হইছে। সো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের যখন আরকি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, তার
তাকে পাল্টা কোয়েশ্চেন করতে হবে যে তুমি যেটা চাচ্ছ, তুমি কি এরকম এরকম চাও, তুমি কি আরো কিছু যদি আইডিয়া অ্যাড করে দেওয়া যায়, কিছু জেনারিক কথাবার্তা থাকে, ইয়েস আই ক্যান ডু, ইয়েস হুম। ইয়েস ইয়েস, হ্যাঁ, আমাকে এক্ষুনি জব দাও, আমি করে দিচ্ছি, হ্যাঁ, তোমাকে, তুমি যদি আমাকে জবটা দাও আমি এটা ফ্রি দিব, হ্যাঁ। এইসব ভাবে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা না করে তাকে একটু প্রফেশনালি ম্যানিপুলেট করতে হবে যেন সে আপনাকে ট্রাস্ট করতে বাধ্য হয়। এক্স্যাক্টলি। এবং সেটা ইংলিশ যদি ব্যারিয়ার থাকে এটা ম্যাটার না। আপনার সেটা আস্তে, আস্তে ডেভেলপ হয়ে যাবে। বাট আপনার হচ্ছে কমিউনিকেশনের সাথে, সাথে ম্যানিপুলেট করার যে দক্ষতা এটাকেও বাড়াইতে হবে। রাইট, রাইট। গ্রেট। সো আমরা অনেক কিছু জানলাম। বাই দিস টাইম হচ্ছে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। সো আমরা উইমেক প্রো বেসিক্যালি হচ্ছে টু মেক ইউ প্রো, আমরা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো এখানে উইমেক প্রো হচ্ছে আমাদের অনেকগুলো কোর্স আছে। আমরা যদি সকল কোর্সের পেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো কোর্সেস আছে, যার মধ্যে অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো আছে পেইড। ফ্রি গুলো দিয়ে আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ যদি আপনি মনে করেন যে আপনি কমফোর্টেবল এন্ড হচ্ছে আপনি আপনার বিজনেসকে বা আপনার স্কিলকে নেক্সট লেভেলে নিতে চান, সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সগুলো দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে শিশির ভাইয়ের একটা কোর্স আমাদের এখানে লঞ্চ হতে যাচ্ছে যে গ্রাফিক ডিজাইনের উপরে। সো সেটা আমরা ইনশাল্লাহ ফিউচারে আপডেট দিব, আমাদের পোস্ট পেজে কানেক্টেড থাকেন। সো আমরা আজকে অনেকগুলো বিষয় জানতে পারলাম অ্যান্ড হচ্ছে অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারছি। আমার মনে হয় এটা সবাইকে হেল্প করছে অ্যান্ড হচ্ছে আমরা যারা অডিয়েন্স যারা আছে তারা সবাই বেশ ভালো ফিল করছে এবং অনেক ইনফরমেটিভ ছিল সেশনটা। আমি নিজেও খুব মজা পাইছি আড্ডা দিয়ে। অ্যান্ড হচ্ছে ইয়েস আই এম প্রি প্রো নাও, ওকে গ্রেট। সো অ্যান্ড আমাদের হচ্ছে প্রতি মাসেই আমরা এরকম একটা আড্ডার আয়োজন করব, আমরা প্ল্যান করেছি। সো অ্যান্ড অলরেডি আমরা করছি। সো আমাদের পেজে কানেক্টেড থাকেন অ্যান্ড হচ্ছে আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে হচ্ছে আমাদের আড্ডাগুলো আমরা ডিসকাস করবো, আলোচনা করবো এবং আমরা টুগেদার একসাথে অনেক কিছু শিখবো এবং গ্রো করবো ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে একটা রেগুলারই আমরা এখন মানে যদিও কোভিড এর জন্য আমরা ফিজিক্যাল ইভেন্ট গুলো বা মিট আপ গুলো করতে পারিনি, বাট আমরা কিন্তু আবার স্টার্ট করেছি। সো প্রো মিট আপ যেগুলো হয় আমাদের, আমরা মাসে অথবা 2 মাসে একটা করে অ্যাটলিস্ট করার আবার প্ল্যান করেছি, আমরা যেটা গত মাসে করেছি। সো নেক্সট আড্ডাগুলোতে ফিজিক্যাল ইভেন্ট গুলোতেও আপনারা মিস করবেন আশা করি, আসবেন, আড্ডা দেবেন, কথা হবে এন্ড হচ্ছে আমরা উইল গ্রো টুগেদার ইনশাল্লাহ। সো নাহিদ ভাই, শিশির ভাই এন্ড আমাকেও নিজেকেও যে তিনজনকেই থ্যাঙ্কস আসলে এতক্ষণ ধরে বকবক করার জন্য। আর অডিয়েন্স যারা আছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 90 জনের মতো আছেন। সো লাস্টলি যদি শিশির ভাই এবং নাহিদ ভাই কিছু বলেন, আর অডিয়েন্সটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগছে আমাদের সেশনটা। শিশির ভাই। আচ্ছা, আমি লাস্ট ওয়ার্ড যদি বলি, আমি যেটা সবার উদ্দেশ্যে বলতে চাই যে এখনো আমাদের দেশে কিন্তু কোয়ালিটি ডিজাইনের একটা বড় গ্যাপ আছে। এই জায়গাটা কিন্তু আমাদের পূরণ করার জন্য সবাইকে মিলিতভাবে আগে আসতে হবে এবং সবার ভিতরে যে একটা বেসিক কনসেপ্ট যে গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে এটা 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 কিছু হালকা পাতলা কিছু প্রিন্ট ডিজাইন শেখা, এই গণ্ডি থেকে একটু বের হয়ে এসে যদি আপনারা একটু ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলো একটু ফলো করেন এবং তাদের মতন কোয়ালিটির কাজ করার চিন্তা করেন, তাহলে আমাদের মানে কাজের অপরচুনিটি আরো বেড়ে যাবে ভবিষ্যতে আমি মনে করি। এবং আমাদের দেশে কোয়ালিটি ডিজাইনার আসলেই অনেক বেশি থাকা উচিত, কারণ আমাদের দেশে ফ্রিল্যান্সারের সংখ্যাও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকে সেইভাবে জব পাই না। আমার মনে হয় যে মানে ছোট, ছোট যে বিষয়গুলা যেগুলা সবাই করতেছে ওগুলার থেকে বের হয়ে এসে একটু ইউনিক কিছু করার চেষ্টা করি আমরা। নতুন, নতুন ডিজাইন এক্সপ্লোর করি বা যেসব ডিজাইনগুলা ট্রেন্ডিং এ আছে বা যেসব নিশগুলা ভালো চলতেছে সেগুলো নিয়ে আমরা একটু বেশি, বেশি কাজ করার চেষ্টা করি। ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার চেষ্টা করি। ধন্যবাদ বেলাল ভাই। নাহিদ ভাই। থ্যাংক ইউ। আমার আসলে ওই একটা কথাই বলার আর কি, যেটা সবসময় বলি, সেটা হচ্ছে যে ইউ আর দ্য সিইও অফ ইওর ওন লাইফ। সো আপনার আসলে ওই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনাকেই আসলে চেষ্টা করতে হবে আর কি। আমরা যেটা করি আর কি বা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের রাস্তাটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেমন আমরা আজকে অনেকগুলো কথা বলেছি, যে কথাগুলো কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স থেকে শেখা, মানে আমরা মিস্টেক করতে করতে শিখেছি। সো আপনারা হয়তো একটা লাইভে শুনে আপনি জানেন যে এই প্রবলেমটা হতে পারে এন্ড প্রিপেয়ার ফর দ্যাট। সো আমরা আপনাদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করব আমাদের এক্সপেরিয়েন্স থেকে। আমরা ওয়েবিনারে এসে হেল্প করার চেষ্টা করব, আমরা হচ্ছে গিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে, ইউটিউব ভিডিও তৈরি করে, আমাদের প্রো হ্যাং আউটে আমরা সামনাসামনি বসে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, বিভিন্ন অপরচুনিটিস নিয়ে ডিসকাস করব, বিভিন্ন এক্সপেরিয়েন্স নিয়ে ডিসকাস করব। আবার যারা অনেক গোছানো ভাবে চাচ্ছেন যে আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, হ্যাঁ, আমি অনেক ভালো কিছু করতে চাই, বড় কিছু করতে চাই, বাট আই এম লুকিং ফর গাইডলাইনস।
সো তাদের জন্য আমাদের কিছু পেইড কন্টেন্ট রেডি করা আছে, হ্যাঁ, যেখানে আমরা কিছু ফ্রেমওয়ার্ক দেখিয়েছি, যেখানে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করেছি। সো ওইটাও আপনাদেরকে হেল্প করবে, বিকজ আমাদের পক্ষে ওয়ান অন ওয়ান সবাইকে হেল্প করা সম্ভব না। সো এই জন্য আমরা কিছু কন্টেন্ট তৈরি করেছি যেটা হচ্ছে আপনাদেরকে হেল্প করবে আপনাদের জার্নিটাকে সহজ করতে। সো দিন শেষে ইটস আপ টু ইউ, আপনি কি আপনার টাইমটাকে রাইট ওয়েতে ইউটিলাইজ করে নেক্সট লেভেলে যাবেন, আপনি কি রাইট কন্টেন্ট বা রাইট স্কিলটা ডেভেলপ করবেন, আপনি কি এনাফ টাইম দিবেন কিনা আপনার ক্যারিয়ারটাকে আগে বাড়ানোর জন্য, চ্যালেঞ্জ গুলোকে ফেস করবেন নাকি হচ্ছে গিয়ে ইগনোর করবেন, আর নাকি হচ্ছে গিয়ে ওই আপনি কোনো কিছুই করবেন না এবং অলওয়েজ এক্সকিউজ দান করাবেন। সো ইটস আপ টু ইউ, ইউ আর দ্য সিইও অফ ইউর ওন লাইফ। আপনি ভালো করলেও এটা আপনার ক্রেডিট, আপনি যদি খারাপ করেন এটাও আপনারই, মানে এটাও আপনার জন্যই আর কি, হ্যাঁ, নো ওয়ান এলস ইজ অ্যাকচুয়ালি গোইং টু টেক দ্যাট ক্রেডিট অর লাইক টেক দ্যাট রেসপন্সিবিলিটিস। তো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস, লম্বা সময় আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ শিশির ভাই, থ্যাংক ইউ বেলাল ভাই। থ্যাংক থ্যাংক ইউ গাইস। আর যা যা শিখছেন তা প্র্যাকটিস করেন, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই না করলে যদি দেখে যান তাহলে কিন্তু কাজ হবে না। সো যা যা শিখছেন সেগুলো অ্যাপ্লাই করেন এন্ড কন্টিনিউয়াসলি গ্রো করেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট সেশনে, নেক্সট কোনো আড্ডায়, নেক্সট কোনো এক্সপার্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফেজ, টাটা।